গল্প মুশফিকা রহমান মৈথি। ভালোবাসার উষ্ণতা। পেটে কারো স্পর্শ পেতেই গা শিরশির করে উঠল প্রাপ্তির। চোখে ঘুমের সাগর এসে ভর করাই চোখ খুলতে পারছে না। রাত যে বেশ হয়েছে এটা বুঝতে বাকি নেই, এত রাতে তার ঘরে কারোর আসা সম্ভব নয়। কিন্তু স্পষ্ট বুঝতে পারছে কেউ তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। চোখ খুলতে চাচ্ছে কিন্তু পারছে না, চিৎকার করছে। কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ব্যক্তিটির হাত তখন প্রাপ্তির সারা শরীরে স্পর্শ করছে। একটা সময় পর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। প্রাপ্তি আপ্রাণ চেষ্টা করছে নড়তে। এই বাঁধন থেকে বের হতে চাইছে কিন্তু পারছে না। অজানা ব্যক্তিটি কে? সকাল 7টা। ঘুম ভাঙলে প্রথমে আশেপাশে নজর ঘোরালো প্রাপ্তি। না, কেউ ঢুকেনি তার ঘরে। দরজাটাও ভেতর দিয়ে বন্ধ। শুধু তার পাশের বিছানা চাদরটা খানিকটা কুঁচকানো, এই বাদে কোনো পরিবর্তন লক্ষ্য করা না। বেশ কিছুক্ষণ মাথাটা দুহাত দিয়ে চেপে বসে থাকলো। রাতে যা হয়েছে তা কি স্বপ্ন ছিল? তবে কি সে ঘুরেছিল? মাথাটা বন্ধ বন্ধ লাগছে। শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়াতেই আটকে উঠল প্রাপ্তি। খেয়াল করে দেখতে পেল তার গলার খানিকটা নিচে বুকের ঠিক উপরে কিছুটা জায়গা লাল হয়ে আছে। এর মানে কি? ভয়ে হাত পা জমে গিয়েছে। বাস্তব এবং স্বপ্নের ভেতরে নিজেকে যেন আটকে ফেলেছে প্রাপ্তি। কিছুতেই বের করতে পারছে না। এই নিয়ে এই সপ্তাহে 3বার এমন হলো। শাওয়ার নেওয়ার পরও মনকে শান্ত করতে পারছে না কিছুতেই। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল ঘড়ির বড় কাঁটাটা 8টার উপর বসে আছে। 8টা বেজে গেছে, আবরারের খাবারের সময় হয়ে এসেছে। তার সামনে যেতে না পারলেও লোকটাকে প্রতিদিন খাবার নিজের হাতে বানিয়ে খাওয়ায় প্রাপ্তি। শিকদার ভিলায় আজ 3 মাস হয়েছে বিয়ে হয়ে এসেছে সে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে চাচাদের বাড়িতে মানুষ হয়েছে। 18 বছর হতে না হতেই চাচা চাচির ঘরে যেন বোঝা হয়ে গিয়েছিল। এই শিকদার বাড়ির বড় ছেলে আবরার শিকদারের সাথে তার বিয়ে হয় 3 মাস আগে। আবরার যেন নামই প্রাপ্তির হাজবেন্ড, এই পর্যন্ত প্রাপ্তি তাকে দেখিনি। কারণ সে বরাবরই অসুস্থ থাকে। প্রাপ্তি যতটুকু শুনেছে, একবার তার অনেক ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পর থেকে আবরার আর হাঁটতে পারেনি। তার শরীরের বেশ খানিকটা অংশ এবং মুখের বেশ খানিকটা অংশ পুড়ে গেছে। বাসর রাতে প্রথম প্রাপ্তির সামনে এসেছিল সে। সেদিন ঝড় বৃষ্টির রাত ছিল, খুব জোরে জোরে আকাশ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। এমনিতেই বিদ্যুৎ চমকানো প্রাপ্তির ভয় লাগে। প্রচুর গা ছমছম করছিল তার। তাই হুট করে আবরারকে দেখে ভয়ে চিৎকার করে উঠেছিল। তারপর থেকে প্রাপ্তির সামনে আসেনি আবরার। প্রাপ্তি তাকে ভালোভাবে দেখেও নি, বারবার ক্ষমা চেয়েছে কিন্তু তাতে তার রাগ পড়েনি। যখনই প্রাপ্তির সাথে কথা বলে রুমের লাইট অফ করে, তারপর কথা বলে যাতে প্রাপ্তি তাকে না দেখতে পারে। এত কিছু জানা সত্ত্বেও প্রাপ্তি এই বিয়েতে রাজি হয় না, রাজি হতে বাধ্য হয়। চাচার ব্যবসা ভালো চলছিল না, প্রচুর টাকার প্রয়োজন ছিল। উপরে প্রাপ্তি যেন তাদের কাছে বোঝা হয়ে গিয়েছিল। তাই এই বাড়ির ছোট ছেলে অয়ন শিকদার মোটা অঙ্কের টাকা দিয়ে প্রাপ্তিকে নিজের ভাইয়ের দেখভালের জন্য কিনে নিয়েছে। ভদ্র ভাষায় তার ভাইয়ের সাথে বিয়ে করতে বাধ্য করেছে। এই বাড়িতে শুধু এই 2 ভাই আর অনেক কাজের মানুষ রয়েছে। প্রাপ্তি যতটুকু শুনেছে, আবরারের মা বাবা খুব ছোটবেলায় মারা যান। আরেকটি ভাইও আছে কিন্তু সে এখানে থাকেন না। এই পরিবারের সবকিছুই প্রাপ্তির অদ্ভুত লাগে, মনে হয় হাজারো রহস্য ঘিরে রয়েছে এই বাড়ির আনাচে কানাচে। প্রাপ্তির হাতের ভুনা খিচুড়ি আবরারের খুব প্রিয়। আজ শুক্রবার, তাই প্রাপ্তি ঠিক করলো সে খিচুড়ি রান্না করবে। রান্নাঘরে 3-4 জন কাজের মানুষ আছে। বড়লোক হওয়ার এটাই উপকার, নিজেদের কিছুই করতে হয় না। কিন্তু প্রাপ্তির এই বিলাসিতা পছন্দ নয়। তাই নিজ হাতে সব করতে পছন্দ করে সে। রান্নার মাঝে মনে হতে লাগলো কেউ যেন ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলছে। আচমকা এমনটা হওয়ায় ঘাবড়ে পেছনের দিকে সরে যায় প্রাপ্তি। পেছনে তাকিয়ে যা দেখলো তাতে আরো ভয়ে জমে গেল সে। এতক্ষণ অয়ন খুব নিখুঁতভাবে প্রাপ্তিকে পর্যবেক্ষণ করছিল, কখন যে ধীরে ধীরে প্রাপ্তির কাছে চলে আছে এটা নিজেও খেয়াল করেনি। প্রাপ্তির অয়নকে খুব ভয় লাগে। ওর চাহনি যেন বিপদের সংকেত দিতে থাকে, আবার নিজের দিকেও খুব আকর্ষণ করে।
প্রাপ্তি কিছুতেই বুঝে ওঠে না এই লোকটার ভেতর কি এমন আছে যা প্রাপ্তিকে নিজের দিকে টানে। তুড়ির আওয়াজে ঘোর কাটে প্রাপ্তির। 3/4 প্যান্ট আর নীল টি শার্ট গায়ে, পকেটে হাত দিয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে রয়েছে অয়ন। ধীরে ধীরে প্রাপ্তির দিকে এগুতে থাকলে প্রাপ্তি পেছাতে থাকে ওয়ালের দিকে। রান্নাঘরে ওয়ালে পিঠ থেকে গেলে প্রাপ্তি থেমে যায়, ওদিকে অয়ন খুব কাছে চলে আসে প্রাপ্তির। কোমরে হাত দিয়ে হ্যাচকা টানে নিজের একেবারে কাছে নিয়ে আসে প্রাপ্তিকে সে ভয়ে প্রাপ্তির চোখ বন্ধ হয়ে আসছে। মনে একটা ধুকপুকানি লেগে আছে। ঠিক ভুলের মাত্রা হারিয়ে ফেলেছে। কানের কাছে মুখ লাগিয়ে অয়ন বলতে থাকে, এভাবে পেট দেখিয়ে চললে কি পুরুষের মন জয় করা যায়? কে বলবে তোমার স্বামী মানে আমার ভাই অসুস্থ? তুমি কি ভাবো আমি বুঝি না? সকাল সকাল এত রূপ দেখে কাকে বশ করতে চাইছো? তোমার মতো মেয়েরা যদি ন্যাংটা হয়ে আমার সামনে হেঁটে বেড়ায় তাতে এই অয়ন শিকদার পটবে না। বলেই একরকম ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ল অয়ন। অয়নের এই খারাপ ব্যবহারগুলো একেবারে নিতে পারে না প্রাপ্তি, কি এমন পাকা ধানে মই দিয়েছে তার। সব কিছুতে শুধু কিভাবে প্রাপ্তিকে নিচু দেখাবে সেটাই যেন একমাত্র কাজ অয়নের। প্রাপ্তির চোখ থেকে টপটপ করে পানি পড়ছে, নিজেকে শান্ত করতে চাইছে কিন্তু হয়ে উঠছে না। আজ হয়তো বাবা মা থাকলে এগুলো তাকে সহ্য করতে হতো না। অপরদিকে আবরারের রুমে বসে আছে অয়ন। অক্সিজেন লাগানো অবস্থাতে শুয়ে রয়েছে আবরার। দিন 5 শরীরের অবস্থাটা ভালো নেই তার। ডাক্তার ইহরাম হক বলেই দিয়েছে আবরারের বেঁচে থাকার ইচ্ছেটুকু নেই। এ কারণে তার রিকভারির চান্স খুব কম। আবরারের ডান হাত নিজের হাতের মুঠোতে নিয়ে চোখের পানি ফেলে দিল অয়ন। ভাই তুমি কমে সুস্থ হবে। তুমি কি সত্যি সেরে উঠবে না? আজ যাদের জন্য তোমার এই হাল আমি তাদের নাকানি চোবানি খাওয়েছি, এখন মৃত্যুর অপেক্ষা করছে কেবল তারা। ভাই, আমার তুমি বাদে কেউ নেই। আবির খুব প্রেসার দিচ্ছে বোর্ড অফ ডিরেক্টরদের। ওর ধারণা ও চাইলেই কোম্পানি ও হয়ে যেতে পারবে। আমি তা কিছুতেই হতে দিব না। যেটা তোমার সেটার তোমারই থাকবে। আর শিকদার পরিবারের সামনের উত্তরাধিকার যাতে দ্রুত আসে আমি সেই ব্যবস্থাই করছি। অয়ন বাবা, মেয়েটা তো সত্যিটা জানেই না। শিকদার বাড়ির বিশ্বস্ত লোকমান কথাটা বলতেই অয়নের চোখ মুখ কুঁচকে যায়। রাগে মাথার রগ ফুলে উঠেছে। কঠিন গলায় বলে, ওই 2 টাকার মেয়ের সত্যিটা জানার প্রয়োজন নেই। ওর কাজ আমাদের উত্তরাধিকার দেওয়ার। যতদিন ভাইয়ের সুস্থতা প্রমাণ না হবে ততদিন মেয়েটার এই বাড়িতেই থাকতে হবে। কিন্তু ও তো একটা বাচ্চা জন্ম দেওয়ার টুল মাত্র। আপাতত অনেক কিছু সামলাতে হবে। ওই টাকার লোভী মেয়েটাকে নিয়ে না ভাবলেও চলবে লোকমান কাকা। দরজায় করা নাড়ার আওয়াজে অয়ন চুপ করে যায়। বাইরে প্রাপ্তি দাঁড়ানো, হাতে সকালের নাস্তা। শুনছেন, আমি আপনার খাবার এনেছি। আপনার যা যা পছন্দ সব বানিয়েছি। শুনছেন? প্রাপ্তির কথা শুনে লোকমান কাকাকে ইশারা করে অয়ন। দ্রুত লোকমান কাকা দরজাটা খুলে খাবারগুলো নিয়ে দরজা দিয়ে দেয়। প্রাপ্তিকে কোনো কথা বলার সুযোগটুকু দেয় না লোকমান কাকা। দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে নিজের রুমে চলে যায় প্রাপ্তি। এটা তার নসিব, তার ভাগ্যে হয়তো সুখটা থাকে না। রাত 10টা। প্রাপ্তি বিছানা করে শুয়ে পড়েছে। সারাদিন অয়ন কিংবা আবরারের সাথে কথা হয়নি। একা একা রুমে কাটিয়েছে। দরজাটা আটকিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে প্রাপ্তি। এই বাড়ির রহস্যগুলো মাথায় যেন একেবারেই ঢুকে না। প্রাপ্তির মাঝে মাঝে পালিয়ে যেতে মন চায়, কিন্তু যাওয়ার জায়গাও নেই। এখানে তবু আরামে আছে, চাচার বাড়ি চাচির মার সহ্য করার থেকে ঢের ভালো। ভাবতে ভাবতেই ঘুমের জগতে পাড়ি দেয় প্রাপ্তি। মাঝরাতে আবার কারোর উপস্থিতি অনুভব করতে লাগে প্রাপ্তি। কেউ তার গলায় স্পর্শ করছে, গরম নিঃশ্বাস যেন বুকের ভেতরটা পুড়িয়ে দিচ্ছে। খুব করে চাচ্ছে যাতে চোখটা খুলতে পারে কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। অচেনা ব্যক্তিটি যখন পায়জামায় হাত দিতে নিয়েছে অমনি প্রাপ্তি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ব্যক্তিটিকে একটি ধাক্কা দেয়। লোকটি নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। ঝমঝম করে কাঁচ ভাঙার শব্দ শুনতে পেল প্রাপ্তি। এখনো ঘোরের মাঝেই রয়েছে সে। চোখে অন্ধকার দেখছে, বাস্তবতা আর স্বপ্নের মধ্যে নিজেকে আলাদা করতে পারছে। খুব কষ্ট করে হাতে ভর দিয়ে উঠে বসে প্রাপ্তি।
ভয় করছে খুব তার, এই লোকটা কি চাই, কেন তাকে এভাবে মোলেস্ট করছে। তাই সবই তার কল্পনা। নিজেকে আর ধরে রাখতে পারল না সে, বিছানাতেই মাথা ঘুরিয়ে পড়ে গেল প্রাপ্তি। সকাল 9টা। ডাইনিং টেবিলে অয়ন আর প্রাপ্তি মুখোমুখি বসা। কাল রাতের ঘটনাগুলো বারবার নিজেকে ভাবাতে বাধ্য করছে প্রাপ্তিকে। রাতে কাজ ভাঙার শব্দ পেলেও সকালে কোনো কাজের টুকরো তো দূরে থাক কিছুর অস্তিত্ব পায়নি। তবে কি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে সে, নাকি আসলেই কেউ তাকে পাগল করার অদম্য চেষ্টা করে যাচ্ছে। অয়ন মিটিমিটি হাসছে আর নাস্তা করছে। প্রাপ্তির গলা দিয়ে যেন খাবার নামছে না। সত্য মিথ্যার আড়ালে গুমড়ে গুমড়ে থাকছে সে। প্রাপ্তির অবস্থা দেখে মনে মনে বলতে লাগলো, আজ যাদের জন্য আমার ভাইয়ের এই হাল, তাদের সুদে আসলে ফেরত দিব। তুইও বাদ যাবি না। তোর মতো লোভী মেয়েদের কিভাবে শাস্তি দিতে হয় খুব ভালো করে জানা আছে। প্রাপ্তিকে খাবার নিয়ে নাড়াচাড়া করতে দেখে অয়ন টিটকারি সুরে বলে, আগে তো শুনেছি পচা গলা খাবার খাওয়া হতো, এই দামি খাবার বুঝি গলা দিয়ে নামছে না। বলে না কুকুরের পেটে ঘিস হয় না। এখন তো দেখছি ভিখারিদের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। এবার নিজেকে আর আটকে রাখতে পারল না প্রাপ্তি। চোখ জ্বলছে, এখনই যেন অশ্রুধারাগুলো চোখকে মুক্ত হয়ে ঝরে পড়বে। চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ, ভিখিরি তো। আমি ভিখিরি, সব জেনে শুনে কেন এই ভিখিরিকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করতে গেলেন? কেন আনলেন এই বাড়িতে? যদি আমাকে আপনার ভালো নাই লাগে তাহলে কেন আমার সামনে আসেন বলেন? আর আমি তো আপনার কেউ না, আমি ভিখিরি না বড়লোক, তাতে কি যায় আসে আপনার? আর একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, আমি ভিখিরি বলেই একটা পঙ্গু মানুষকে বিয়ে করতে রাজি হয়েছি। পারলে আনুন তো কোনো বড়লোক খুঁজে, দেখি সে আপনার ভাইকে বিয়ে করে কিনা। কথাটা শুনতাই অয়নের মুখের ভাব বদলে গিয়েছে, মুখ শক্ত হয়ে গেছে। তড়িৎগতিতে এসে প্রাপ্তির গলা টিপে ধরে সে। অয়নের চোখে মুখে পশুত্ব যেন ফুটে উঠেছে। এক পর্যায়ে প্রাপ্তির দম বন্ধ হয়ে আসার জোগাড়। বাড়ির সব কাজের লোকগুলো দৌড়ে এসে অয়নের হাত থেকে প্রাপ্তিকে ছাড়ায়। আর কিছু সময় গেলে হয়তো ওখানেই দম আটকে মারা যেত প্রাপ্তি। অয়ন ছাড়ার পর কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস নেয় প্রাপ্তি। একটা কাজের মেয়ে দ্রুত পানির গ্লাস এগিয়ে দেয় তাকে। পানিটুকু এক নিমিষেই ঢকঢক করে খেয়ে নেয়। এখনো প্রাপ্তির গা কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অয়নের অগ্নিদৃষ্টি এখনো শান্ত হয়নি। রাগের বসে দেয়ালে কিছুক্ষণ ঘুষি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা 7টা। প্রাপ্তি আজ সারাদিন কিছুই খায়নি। এই বাড়ির খাবার যেন বিষ লাগছে, পানিটুকু খেয়ে দিন কেটেছে তার। বারংবার অয়নের কথাগুলো মনে করে চোখ থেকে পানি পড়ছে। অয়নের প্রতি ঘৃণাটা যেন আরো বেশি বেড়ে গিয়েছিল। নিজের ব্যাগ থেকে মা বাবার ছবিটা বের করে বিলাপ করে কাঁদতে লাগলো প্রাপ্তি। আমি কি অপদার্থ মা? কেন আমায় ছেড়ে চলে গেলে? কি অপরাধ ছিল আমার? আচ্ছা আমি কি জীবনে সুখ পাবো না? আল্লাহ বোধহয় সুখের বীজটা আমার ভাগ্যে দেয়নি। কষ্ট নিতে নিতে আমি যে আর পারছি না। বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। ঘুম ভাঙি দরজায় ধামধাম করে ধাক্কা দেওয়ার শব্দ। এত জোরে জোরে ধাক্কা দিচ্ছে যেন দরজাটাই ভেঙে ফেলবে। চোখ কচলাতে কচলাতে ঘড়ির দিকে তাকালে দেখে ঘড়ির কাঁটা 11টার কাছাকাছি। এত রাতে কে আসতে পারে? কৌতূহল নিয়ে দরজার দিকে পা বাড়ায় প্রাপ্তি। দরজা খুলতে না খুলতেই অয়ন ব্যালেন্স হারিয়ে প্রাপ্তির গায়ে ঢলে পড়ে। সারা গায়ে বিশ্রী গন্ধ, বোঝাই যাচ্ছে কোনো অ্যালকোহল বাদ দেয়নি সে। মাতাল অবস্থায় এত রাতে এই বান্দাকে নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না প্রাপ্তি। কাউকে ডাকতেও পারছে না এই ভেবে যে মানুষ কি বলবে। দেবর রাত 11টায় ভাবির ঘরে ঢুকে ব্যাপারটা 5 কান হলে সবাই প্রাপ্তিকেই দোষাবে, চরিত্র নিয়ে কথা তুলবে। তাই না পেরে নিজেই কোনো মতে অয়নকে বিছানা অবধি নিয়ে যায় প্রাপ্তি। কোনো মতে শুইয়ে দিয়ে সরে যেতে নিলেই প্রাপ্তির হাত ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে অয়ন। মাতাল অবস্থাতেই বলতে লাগে, খুব কষ্ট দিয়ে ফেলেছি না? তোমাকে দেখলে মুহূর্তের মধ্যেই আমার ভেতরে আগুন দাও দাও করে জ্বলতে থাকে। আবার তোমার কাছে এলে আগুনটা কেমন শীতল হয়ে যায়। আমার যখনই মনে হয় তুমি আমার না, ইচ্ছে করে একেবারে খুন করে ফেলি তোমাকে। আবার যখন ভাইয়ের কথা মনে করলে পাগল পাগল লাগে। কি বলছেন? শুনছেন? আমি তো বুঝতে পারছি না কিছু। কি করেছি আমি?
আচ্ছা, ভালোবাসা মানেই কি কষ্ট? তুমি আমার ধীর বিষ, মৃত্যু নিশ্চিত জেনেও আমি পান করতে চাই। তোমার উষ্ণতার ছোঁয়ায় নিজেকে হারাতে চাই। পরমুহূর্তে তোমার আসল রূপটা মনে পড়লেই জ্যান্ত কবর দিতে ইচ্ছে হয়। তোমার মায়া চেহারার পেছনে কাল নাগিনীটা যে আমার চেনা। অয়নের কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে প্রাপ্তির। অয়ন বিড়বিড় করে আরো কিছু বলল যা প্রাপ্তির কানে আসলো না। প্রাপ্তি নিজেকে ছাড়িয়ে অয়নের গায়ে কম্বল দিয়ে দিল। এসির পাওয়ারটা বাড়িয়ে বারান্দার দিকে পা বাড়ালো প্রাপ্তি। মাথায় অয়নের বলা কথাগুলো মাথায় জেঁকে বসেছে। উফু, এই লোকটা বিয়ের পর থেকেই শুধু বিরক্ত করছে। কি সমস্যা এই লোকের? কি বলে না বলে ঠিক নেই। প্রাপ্তির দৃষ্টি তখন বাইরের দিকে। সোডিয়ামের লাইটে রাস্তার ওই পাশে একটা মহিলা তার একটা ছোট বাচ্চা নিয়ে শুয়ে আছে। উদ্বাস্তু হয়েও মাটা তার বাচ্চাকে আগলিয়ে রয়েছে। প্রাপ্তির মুহূর্তে নিজের ছোটবেলার কথা মনে পড়তে লাগলো। একটা সময় তার মাও তাকে এভাবে আগলিয়ে রাখতেন। কিন্তু এটা তার পোড়া কপাল, কারোর হাতে কিছুই নেই। ফজরের আজানের সময় ঘুম ভাঙি প্রাপ্তির, নিজেকে বারান্দায় আবিষ্কার করে সে। ধীর পায়ে উঠে রুমের দিকে রওনা দেয় সে। বিছানার দিকে নজর যেতেই খেয়াল করলো অয়ন বেঘুরে ঘুমাচ্ছে। কতটা নিষ্পাপ লাগছে ছেলেটাকে, যেন নিজের সাদা মনে ধূলিকণাটাও জমতে দেয়নি। এই সুন্দর নিষ্পাপ চেহারার পেছনে একটা শান্ত পশু লুকিয়ে থাকে, কখন যে সেটা কাউকে শেষ করে দিবে কেউ বলতে পারে না। ভাবনা চিন্তা বাদ দিয়ে নামাজ পড়তে যায় প্রাপ্তি। সকাল 10টা। মুখের উপর ছিটা পানি পড়ায় অয়নের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখতে পায় এক রমণী, পরনে বেগুনি শাড়ি, খুব নিপুণভাবে নিজের চুল মুছে যাচ্ছে। সকালের স্নিগ্ধতা যেন চুয়ে চুয়ে পড়ছে। রমণীটা আর কেউ না, প্রাপ্তি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তারা স্বামী স্ত্রী। প্রতিদিন সকালটা যদি এভাবে শুরু হতো। অজান্তেই ঠোঁটে একটা মুচকি হাসি চলে এসেছে অয়নের। সুখের মুহূর্তটা দীর্ঘস্থায়ী হতে পারল না। ফোনের শব্দে ঘোর কাটে অয়নের। রিসিভ করতেই অপর পাশ থেকে কানে আসে। যা করার দ্রুত করতে হবে। মুহূর্তেই অয়নের মুখ শক্ত হয়ে ওঠে। ফোনের স্ক্রিনে নিজের আর আবরারের ছবি আলোকিত হতেই নিজের ভেতরের আশার কুড়িগুলোকে মেরে ফেলল অয়ন। নিজের মনকে নিজেই বলতে লাগে, ভাইয়ের আজকের পরিণতির জন্য ও দায়ী। ওর সম্মান নষ্ট করা আমার একমাত্র উদ্দেশ্য। এক তীরে দুই পাখি মারাটাই আমার কাজ। আজ যেমন ভাই বাঁচার কোনো আশা খুঁজে পাচ্ছে না, এই কাল নাগিনীর জীবনেও এমন দিন আনাই আমার লক্ষ্য। প্রাপ্তির তুড়ির আওয়াজে ঘোর কাটে অয়নের। শুনছেন? কখন থেকে ডাকছি। উঠে যখন গেছেনই এখন নিজের ঘরে চলে যান। আমি চাই না বাড়িতে আমাদের নিয়ে কোনো বাজে কথা উঠুক। যদি এতই নিজের রেপুটেশন নিয়ে চিন্তা, তাহলে ঘরে ঢুকানো হলোই বা কেন, আর আমাকে রাখা হলোই বা কেন? লোকমান কাকাকে বললেই হতো। সত্যি বলতে কি শরীরের চাহিদা মেটাতে হবে তো? এসব মেয়ে নিজের স্বার্থর জন্য কত নিচে নামতে পারে না আমার ভালো করে জানা আছে। বলেই গটগট করে করে রুম থেকে বেরিয়ে গেল অয়ন। নিজের চোখে নিজেকে আরো ছোট মনে হতে লাগছে প্রাপ্তির। সত্যিই তো নিজেকে টাকার জন্য বিকিয়ে দিয়েছে সে। নয়তো এত অপমানের পরেও কেন এই শিকদার বাড়িতে পড়ে রয়েছে। অয়নের বিকট চিৎকার শোনা যাচ্ছে বাহিরে। রুম থেকে বের হতেই দেখে সবাই ছোটাছুটি করছে, ডাক্তার ডাকা হচ্ছে। সবাইকে ব্যস্ত দেখে কলিজায় কামড় পড়ে প্রাপ্তির। আবরারের কিছু হয়নি তো? ঠিক তখনই পাশ থেকে শুনে। আবরারের কিছু হয়নি তো? ঠিক তখনই পাশ থেকে শুনে কিছু কাজের লোক বলাবলি করছে। এই নিয়ে 4বার এরাম যায় যায় অবস্থা হয়েছে। বলতে গেলে তো লোকটা মরাই, ছোট ভাইজান খালি খালি এত চেষ্টা করে। কথাগুলো কানে আসতেই প্রাপ্তি দৌড়ে কাছে যেয়ে জিজ্ঞেস করে, উনার কি হয়েছে? উনার শরীর ভালো নেই। কি হয়েছে এই মাত্রই তো বলছিলেন? আবরারের এরকম 4বার হলো। কি হয়েছে? আচমকা প্রাপ্তির প্রশ্নে ভ্যাবাচেকা খেয়ে যায় কাজের লোকগুলো। আমতা আমতা করে জানি না বলে ইনিয়ে বিনিয়ে প্রাপ্তির সামনে থেকে সরে গেল তারা। প্রাপ্তির বুঝতে বাকি রইল না, এদের মুখ দিয়ে কথা বার করানো যাবে না। তাই সিদ্ধান্ত নিল আবরারের ঘরে যেয়েই দেখবে কি হয়েছে। সময় নষ্ট না করে আবরারের ঘরের দিকে পা বাড়ালো প্রাপ্তি। আবরারের ঘরের বাইরে চিন্তিত মুখে অয়ন হাঁটাহাঁটি করছে। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, ফর্সা চেহারাটা টেনশনে মলিন হয়ে আছে।
অয়ন প্রাপ্তির সাথে এ যাবৎকালে ভালো করে কথা বলেনি। তাই প্রাপ্তি খুব ভয় পায় অয়নকে। তাও বড় একটা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করে, কি হয়েছে উনার? ভেতরে এত ডাক্তার কেন? সরুন, আমি ভেতরে যাব। প্রাপ্তি অনেকটা জিদের বসেই ভেতরে যাবার জন্য পা বাড়ায়। অমনি হ্যাচকাটানে পেছনে নিজের সামনে এনে দাঁড় করায় অয়ন তাকে, ডান হাতটা মুড়িয়ে পেছনে আটকে রাখে। ছাড়ানোর চেষ্টা করেও অপারগ প্রাপ্তি। প্রচন্ড জোরে চেপে ধরায় হাতে আঙ্গুলের ছাপটুকু পড়ে যায়। অয়নের চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। দাঁতে দাঁত চেপে বলতে লাগে, ভাইয়ের এই অবস্থার জন্য দায়ী তুমি, এখন এসেছো ভালো সাজতেন না। এত আদিক্ষেতা পাও কোথায়? মানে, আমি কি করেছি? ন্যাকামি করবি না। এখানে আসতে বলেছি তোকে। কেন এসেছিস? লোকমান কাকা, লোকমান কাকা। অয়নের পাগলামি যেন বেড়েই চলেছে। প্রাপ্তির হাত ছেড়ে লোকমান কাকাকে ডাকতে থাকে। প্রাপ্তি আর পেরে চেঁচিয়ে উঠে, আপনার সমস্যা কি? সে যদি আপনার ভাই হয়ে থাকে আমারও স্বামী। আমি তার সম্পর্কে জানার অধিকার আছে। মানে কি মগের মুল্লুক? আমি ভেতরে যাব মানে যাব। আমাকে আটকানোর চেষ্টা খবরদার করবেন না। কথাগুলো এক নিঃশ্বাসে বলে 1 মিনিট দেরি না করেই ভেতরে ঢুকে পড়ল প্রাপ্তি। ভেতরে এত বড় সব তার জন্য অপেক্ষা করবে এটা তার জানা ছিল না। ডাক্তাররা আবরারকে পি আর দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আবরার অচেতন অবস্থাতে পড়ে রয়েছে বিছানায়। প্রাপ্তির অতর্কিতভাবে ঢুকে যাওয়া কিছুতে আটকাতে না পারায় অয়ন তার পিছু পিছু রুমে ঢুকে। এই দৃশ্যটি প্রাপ্তি ঠিক কিভাবে নিবে বুঝে উঠতে পারছে না অয়ন। প্রাপ্তি ফ্যালফ্যাল করে বেশ কিছুক্ষণ আবরারের দিকে তাকিয়েছিল। একটা সময় পর ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। এত তার স্বামীর গলার স্বরটুকু সে শুনেছে। আজ তাকে দেখছে সে। নিজেকে কিছুতেই ধরে রাখতে পারছে না। আসলেই তো অয়ন তো একটা কথাও ভুল বলেনি। সে সত্যি এই 3 মাস এই লোকটার কোনো যত্ন নেয়নি। তার দায়িত্ব এড়িয়ে গেছে। আজ লোকটাকে এভাবে পড়ে থাকতে দেখে নিজের মনেই অনুতাপের পোকাগুলো করে করে খাচ্ছে। ধীর পায়ে এগিয়ে আবরারের হাতটি ধরে নিচে বসে পড়ে। অশ্রুধারা যেন থামতেই চাইছে না। শুধু মনে একটাই বাক্য চলছিল, আবরারকে ভালো করে দেওয়া আল্লাহ, আমি স্ত্রীর সকল দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। দৃশ্যটি কারোর মনে ছুরিঘাত করছিল। সে আর কেউ নয়, সে অয়ন। নিজেকে বুঝো দেওয়ার বাক্যটুকু নেই। প্রাপ্তির দিক থেকে সে কোনো ভুল তো করেনি, তবে কেন মন চাইছে ওকে সেখান থেকে সরিয়ে নিতে। কিন্তু তা সে করতে পারবে না। সত্যিটা জানলে হয়তো প্রাপ্তি এক মুহূর্ত এ বাড়িতে থাকবে না। আজ অলৌকিকতার শেষ নেই। মিনিট 20 পর আবরার অবস্থা স্টেবল হয়। ধীরে ধীরে রেসপন্স করতে লাগে। অয়ন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। প্রায় 1.5 ঘন্টার কষ্ট পেরিয়ে এখন আবরার স্টেবল। শুধু তাই নয়, সে চোখ খুলেছে। তবে কি সে এখনো প্রাপ্তিকে ভালোবাসে? সে কি প্রাপ্তির অস্তিত্বের আভাস পেয়েছিল? বিকেল 4টা। স্টাডি রুমে বসে আছে অয়ন। সকালের ঘটনা এখনো মাথায় ঘুরছে। আবরার 6 মাস পর আজ চোখ খুলেছে। এই দিনটার জন্য অপেক্ষার প্রহর গুনতো অয়ন। অথচ আজ যেন কিছুতেই মনকে শান্ত করতে পারছে না। আবরারের অবস্থা ইমপ্রুভও করছে। ডাক্তার বলেছে খুব দ্রুত আবরার ঠিক হয়ে যাবে। খবরটা যতটা খুশির ততটাই ভয়ের। কারণ নিজের মাঝে যে গোপন রহস্য লুকিয়ে রেখেছিল তা সবার সামনে চলে আসবে। অবশ্য তাতে কারোর কোনো ক্ষতি হবে না। এসব ভাবতে ভাবতেই অতীতে পাতাগুলো সামনে ভেসে উঠল অয়নের। আজ থেকে 6 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে কমায় চলে যায় আবরার। যদিও অ্যাক্সিডেন্টটা একটা ষড়যন্ত্র ছিল, তবে সেদিনে গাড়ি নিয়ে হাইওয়েতে রাশ ড্রাইভ করার কারণ ছিল আবরারের ভগ্ন হৃদয়। দীর্ঘ 3 বছরের ভালোবাসার মানুষটি তাকে ধোঁকা দিয়েছিল। অনলাইন ভালোবাসা তাকে ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠিয়ে ফেলেছিল। অ্যাক্সিডেন্টের পর শিকদার কোম্পানির প্রেসিডেন্সি বজায় রাখতে বলেছিল আবরারের কিছু ফিজিক্যাল ড্যামেজ বাদে কিছুই হয়নি। ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। অয়ন তখন আবরারের ভং ধরে সবার সামনে আসে। আর খোঁজ খবর লাগিয়ে জানতে পারে প্রাপ্তিই সেই মেয়ে যে আবরারকে কষ্ট দিয়েছিল। প্রথমে বিশ্বাস না করলেও পরে ঠিকই বিশ্বাস করে। প্রাপ্তিকে শাস্তি দেওয়াই অয়নের উদ্দেশ্য। তাই আবরার সেজে প্রাপ্তিকে বিয়ে করে সে। কিন্তু এখন তার কাছে সব ধোঁয়াশা লাগছে। যদিও বিয়েটা তার কাছে কোনো মূল্য নেই,
তবুও বুকে চিনচিনে ব্যথাটা রয়েই গেছে। নিজেকে শান্ত করতে না পেরে রান্নাঘরের দিকে পা বাড়ায় অয়ন। রান্নাঘরে আবরারের জন্য স্যুপ বানাচ্ছিল প্রাপ্তি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল দৌড়ে প্রাপ্তিকে জড়িয়ে ধরতে পারলে হয়তো শান্তি লাগতো তার। ধীরে ধীরে প্রাপ্তির দিকে এগিয়ে যেতে থাকলে কি মনে করে নিজেই থেমে যায়। মস্তিষ্ক আর মনের যুদ্ধে আহত সৈনিকের ন্যায় ঠায় দাঁড়িয়ে থাকে অয়ন। স্যুপ বানিয়ে পেছনে ফিরতেই খানিকটা ভয় পেয়ে যায় প্রাপ্তি। অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে ভাই নিজের বড় ভাইয়ের জন্য জীবনটাও বাজি ধরতে পারে, অথচ আজ পরাজিত সৈনিকের মতো দাঁড়িয়ে আছে যেখানে আবরারের অবস্থা ভালোর দিকে। কিছু লাগবে। প্রাপ্তির কথায় মাথা তুলে বেশ কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকে অয়ন। আজ অয়নের চোখে কোনো ক্ষোভ দেখতে পাচ্ছে না প্রাপ্তি, বরং কিছু চাপা কষ্ট বুকের মাঝে আগলে রাখার প্রমাণ দিচ্ছে এই চোখ জোড়া। প্রাপ্তি অয়নের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কিছু লাগবে? প্রাপ্তির প্রশ্নের উত্তর না দিয়ে আচমকা তাকে জড়িয়ে ধরে অয়ন, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। অয়নের পাগলামি আগেও দেখেছে প্রাপ্তি। এই বান্দার কাজের যে কোনো ঠিক ঠিকানা নেই খুব ভালো করেই জানা তার। তাই শান্তভাবেই নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো সে। অয়ন বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে একটা কথাই বলল, নিজেকে পরাজিত লাগছে, মন আর মস্তিষ্কের যুদ্ধে আমি আজ পরাজিত। বলেই প্রাপ্তিকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রাপ্তি কিছুক্ষণ বোকার মতো অয়নের যাবার দিকে তাকিয়েছিল। এই লোক কখন কি করে, কেন করে তার কোনো ঠিক নেই। ভেবে মাথাটার 12টা বাজবে, এছাড়া লাভ কিছুই হবে না। প্রাপ্তি স্যুপ নিয়ে আবরারের রুমে প্রবেশ করল। আবরারকে এখন নল দিয়েই খাবার দেয়া হবে, মুখ দিয়ে খেতে সময় লাগবে। এখনো সে কোনো কথা বলেনি, শুধু তাকিয়েই ছিল, তবে রেসপন্স করছে। ঘুমের ঔষধ নিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে তাকে। কি এমন হলো যে এতটা খারাপের দিকে চলে গেল বুঝতে পারছে না প্রাপ্তি। আবরারের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সে। খুব শান্ত লাগছে তাকে, মুখের বা পাশটা পুড়ে গেছে অ্যাক্সিডেন্টে। যতদূর শুনেছিল আবরারের 60% শরীর পুড়ে গিয়েছিল। এই যাবৎ 4 বার সার্জারি হয়েছে। এটা প্রাপ্তিকে জানানো যে হয়েছিল তা কিন্তু নয়। এই বাড়ির কাজের লোকদের কানাঘুষাতে সে জানতে পারে। এই জন্য হয়তো বাসর রাতের দিন এত ভয় পেয়েছিল। আবরারের অবস্থা ভালো হলে ক্যালিফোর্নিয়াতে পাঠিয়ে দিবে অয়ন তাকে। প্রাপ্তির এসব কিছুই জানা নেই। জানার সুযোগ সে কখনো পায়নি আর চেষ্টা সে করেনি। আজ নিজেকে বড্ড অপরাধী লাগছে, এই লোকটার দেখভাল তার দায়িত্ব ছিল অথচ সে কিছুই করেনি। এসব ভাবতে ভাবতেই আবরারের পাশে ঠায় বসে থাকে সে। রাত 8টা। স্থান জার্মান ক্লাব, গুলশান। একের পর এক হুইস্কির বোতল শেষ করে যাচ্ছে অয়ন। মনকে শান্ত করাটা দুষ্কর হয়ে পড়েছে। এমনটা হোক, এটা তো এতদিন দোয়া করত, তবে আজ কি হলো? নিজের আবেগগুলো কেন আজ বেসামাল হয়ে পড়েছে? তবে কি ভেতরে থাকা বরফ কঠিন হৃদয়ে উষ্ণতার আভা পেয়েছে? তার কাঠিন্য হৃদয়ে কি তবে অনুভূতির বীজ রোপিত হয়েছে? লিভারটা তো খেয়ে ফেলবি রে এভাবে মদ খেলে। আর কত খাবি? পাশে বসতে বসতে স্বামী বলে উঠে। স্বামী অয়নের খুব বিশ্বস্ত বন্ধুদের একজন। অয়নের A to Z সব খবর স্বামীর জানা। আজ অয়ন মুখে কিছু না বললেও স্বামী খুব ভালো করেই জানে অয়নের মন যে খারাপ এবং সে নিজের সাথে নিজেই যুদ্ধ করে চলেছে। মদের গ্লাসে চুমুক দিতে দিতে বলে উঠে, ভাই এখনো ওই মেয়েকে ভালোবাসে? ও তো মানে ওই মেয়েটা তো আমার। তোর কি বউ? ওটা তো শুধু কাগজের, আর মেয়েটাও জানে সে আবরার ভাইয়ের বউ। আর তুই তো ওকে অন্য একটা কারণে বিয়ে করেছিলি। নাকি এখন তোর লক্ষ্য বদলে দিয়েছিস? নাকি তুই এখনো মেয়েটাকে ভালোবাসিস? কি যা তা বলছিস? আমি কিছুই বলছি না। তোর মনের খবর তো তুই জানবি। আমি তো যা দেখতে পারছি তাই বলছি। তোর আজ খুশি হবার কথা, অথচ তুই আজ মদ খেয়ে নিজের কষ্টটাকে লুকোচ্ছিস। কেন কষ্ট হচ্ছে? এজন্য না যে ভাই যদি জানে তার ভালোবাসাকে তুই বিয়ে করেছিস তখন তোকে ভুল বুঝবে। এর জন্য যে তুই যাকে বিয়ে করেছিস সে তোর ভাইয়ের ভালোবাসা। তোর ফালতু কথা শোনার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। তাই হ্যাঁ, আমি ওই মেয়েটাকে বিয়ে করেছি, ওর প্রাপ্য শাস্তি তাকে দিতে পারি। তাহলে দে, মানা কে করেছে?
ভাই তো, ভাই এখনো অসুস্থ, তার জন্য কোথাও না কোথাও মেয়েটা কিন্তু দায়ী। আর আমাদের হাতে সময় কিন্তু নেই বললেই চলে। দুর্বলতা খুব খারাপ জিনিস, কারোর প্রতি দুর্বল হয়ে গেলে সে লক্ষ্য থেকে নিজেকে সরিয়ে ফেলে। বাকিটা তোর উপর। স্বামীর কথাগুলো যেন অয়নের ঔষধের ন্যায় কাজ করেছে। সত্যিই তো, তার ভাইয়ের এই অবস্থার জন্য প্রাপ্তি দায়ী। প্রাপ্তি তার প্রাপ্য শাস্তি তো পেতেই হবে। রাত 11টা। আজ কাজের লোকেদের হাতের খাবার প্রাপ্তি খায়নি। নিজেই রান্না করেছে, রান্না শেষে খেয়ে খাবারগুলো গুছাচ্ছিল। হুট করেই অয়নের কথাটা মনে পড়ে, লোকটা সেই বিকেলে বেরিয়েছে এখনো বাড়ি ফিরেনি। আচ্ছা, লোকটা খেয়েছে তো। পরমুহূর্তে চিন্তাটা ঝেড়ে ফেলে দিল মাথা থেকে। ওর চিন্তা করার লোকের অভাব নেই। অহেতুক নতুন করে কারোর চিন্তা করা লাগবে না। এই 3 মাসে কম মেয়েকে তো বাড়িতে আনেনি। দেখা যাবে মদ খেয়ে কোনো নারী সঙ্গে লিপ্ত আছে। খাবারগুলো রাখা শেষে রুমের দিকে যেতে লাগলেই কলিং বেলটা বেজে উঠল। দরজাটা খুলতেই দেখে অয়ন অপাশে দাঁড়িয়ে আছে। শার্টের ইন নষ্ট হয়ে আছে, চুল এলোমেলো। আজও ছাইপাশ খেয়েছে এটা বোঝা খুব কঠিন নয়। ঢুলু ঢুলু চোখে প্রাপ্তির দিকে তাকিয়ে রয়েছে অয়ন। তার কাছে এই মুহূর্তে প্রাপ্তিকে কোনো অপ্সরা থেকে কম মনে হচ্ছে না। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে, পাতলা ঠোঁট জোড়া যেন গোলাপের ভেজা পাপড়ির ন্যায় লাগছে। ফর্সা নাকটায় ঘামের বিন্দুগুলো স্পষ্ট। ওড়না মাজায় বেঁধে রেখেছে। পুরো যেন পাকা গিন্নি তার সামনে দাঁড়িয়ে রয়েছে। একবার ইচ্ছে করছিল ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে, কিন্তু নিজেকে আটকে রেখে রুমের দিকে রওনা দিল অয়ন। প্রাপ্তি বিকেল থেকেই অয়নের পরিবর্তন লক্ষ্য করে যাচ্ছে। আজ অয়নকে বড্ড অন্যমনস্ক লাগছে প্রাপ্তির। কি এমন হলো তার? বিছানাতে শুয়েও কিছুতেই শান্ত করতে পারছে না নিজেকে। আচ্ছা, এত কেন ভাবছে অয়নের জন্য সে? অয়ন যে কিনা পদে পদে তাকে অপমান করতে পিছপা হয় না। এসব ভাবতে ভাবতেই হুট করে দরজার খুটখুট শব্দ শুনতে পায় প্রাপ্তি। খুব মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারে তার দরজার লোক কেউ খুলছে। প্রাপ্তি বুকে কামড় পড়ে যায়, এই রাতে কে আসবে তার রুমে? খুট করে দরজা খুলে কেউ ভেতরে আসে। প্রাপ্তির পিঠ দরজার দিকে ছিল বলে মানুষটার চেহারা সে বুঝতে পারেনি। ভয়ে চোখ বন্ধ করে ফেলে সে। অচেনা ব্যক্তিটি তখন প্রাপ্তির কাঁধ হাত রাখে। এতদিন যা হচ্ছিল তা প্রাপ্তির কল্পনা কিংবা স্বপ্ন ছিল না। কঠিন বাস্তবতার মুখোমুখি সে। এখন যদি ব্যক্তিটিকে না আটকাতে পারে, তবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অন্ধকার ঘরে কি হতে যাচ্ছে তার আভাস পাওয়া এত কঠিন কিছু না। বিছানার সাইড টেবিল ল্যাম্পের সুইচ প্রাপ্তির হাতের খুব কাছে। লোকটি যখন প্রাপ্তিকে গভীরভাবে স্পর্শ করার কাজে মেতে ওঠে তখনই সুইচটা লাগিয়ে দেয় প্রাপ্তি। দেরি না করে সর্বোচ্চ শক্তি দিয়ে লোকটিকে ধাক্কা মেরে বিছানা থেকে উঠে পড়ে। টেবিল ল্যাম্পের আলোয় যা চোখে পড়ল তাতে খুব বড় ধাক্কা খায় প্রাপ্তি। এত রাতে আমার রুমে কি করছেন আপনি? ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই, মুখোমুখি বসে আছে প্রাপ্তি আর অয়ন। হ্যাঁ, অচেনা ব্যক্তিটি আর কেউ নয়, অয়ন। অয়ন ভেবেছিল প্রতিদিনের মতো ঘুমের ঔষধের ডোজ কাজে দিবে এবং প্রাপ্তি ঘুমের অতল গভীরে থাকবে। কিন্তু আজকে প্রাপ্তি খাবারটা নিজে বানিয়ে খেয়েছে এটা অয়নের জানা ছিল না। লাইটটা জ্বলতেই অয়ন খানিকটা ঘাবড়ে ওঠে। প্রাপ্তি একের পর এক প্রশ্ন ছুড়ে চলছে। অয়ন কোনো কথা না বলে বিছানায় মাথা নিচু করেই বসেছিল। কি হলো? কিছু জিজ্ঞাসা করছি তো নাকি? মুখে কুলু পেটে বসে আছেন কেন? আমি তো সম্পর্কে আপনার ভাবি হই, অন্তত আমার সম্মানের কথাটুকু না ভাবেন নিজের ভাইয়ের কথাটুকু তো ভাববেন। নাকি সেটা ভাবার প্রয়োজনীয়তা বোধ করেন না? অয়ন শূন্য দৃষ্টিতে প্রাপ্তির দিকে তাকিয়ে আছে। অয়নের শূন্যতা প্রাপ্তিকে ভাবাতে বারংবার বাধ্য করছে। কিন্তু পর মুহূর্তে অগ্নিরূপ ধারণ করে বলতে লাগলো, 3 মাস ধরে আপনাকে সহ্য করে যাচ্ছি, মুখ বুজে আপনার অন্যায়গুলো মেনে নিচ্ছি বলে এটা ভাববেন না যে সামনেও তাই হবে। এমন কিছু করার কথা চিন্তাতেও আনবেন না যা আমার চরিত্রে কালিমা লিপে দেয়। আমি কিন্তু বরদাস্ত করব না। আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবেন এবং এই মুহূর্তে। আপনি নির্লজ্জ জানতাম, কিন্তু এতটা নিজ কল্পনায়ও আসেনি। এতদিন আমার সাথে যা যা হতো তার মানে তা আপনি করতেন। আমি নিজেকে পাগল ভাবতে লেগেছিলাম আপনার জন্য।
আমি যে একটা কথাও ভুল বলছি না তা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। কি হলো, মুখে কথা নেই কেন আজ? আপনি আসলে সব লোক দেখানো করেন। এই যে ভাইকে ভালোবাসা, এসব সব নাটক। আপনি আপনার ভাইকে ভালোবাসলে এই রাতের অন্ধকারে আমার রুমে এসে নিজের ভাইয়ের বিশ্বাসকে এভাবে ভাঙতে দিতেন না। প্রাপ্তির কথাগুলো ছুরির মতো অয়নের হৃদয়ে রক্তক্ষরণ করছে। আজ সে কোনো খারাপ মতলবে আসেনি, শুধু প্রাপ্তিকে জড়িয়ে ঘুমোতে চেয়েছিল। তার সে আজ বড্ড উষ্ণতার প্রয়োজন ছিল। প্রাপ্তি এই 3টি মাসে অয়নের নেশা কিংবা অভ্যাস যাই বলা হোক তাতে পরিণত হয়েছিল। রোজ রাতে প্রাপ্তি যখন গভীর ঘুমে মগ্ন থাকত, অয়নের কাছে ডুপ্লিকেট চাবি দিয়ে সে লোক খুলে এই রুমে আসত। কখনো তাকে দেখতে তো কখনো তার পাশে ঘুমোতে। এই 2 সপ্তাহ প্রাপ্তির ঘুমের ঔষধের ডোজ বাড়িয়ে দিয়েছিল যাতে প্রাপ্তির অজান্তেই তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে। এতে একদিকে যেমন শিকদার বাড়ির উত্তরাধিকার আসবে, অপরদিকে প্রাপ্তির সম্মানহানির সাথে সাথে সে মানসিকভাবে ভেঙে পড়বে। কিন্তু যতবার প্রাপ্তির কাছে এসেছে ততবার বিবেকের তাড়নায় ব্যর্থ হয়েছে। প্রাপ্তির নিষ্পাপ মুখ যে কোনো বারবার বাধার কারণ হয়ে দাঁড়ায়। আর আজ আবরারের সুস্থতার অগ্রগতি তাকে এই প্ল্যান স্কিপ করতে বাধ্য করেছে। তবু আজ প্রাপ্তির কথাগুলো কাটা ঘায়ে নুনের ছিটার মতো কাজ করছে। নাক মুখ খিচে বললে লাগলো অয়ন, বড্ড বেশি বুলি ফুটেছে দেখি। জবান তো না যেন কেচির মতো চলছে। এবার হাত চলতে বাধ্য হবে। প্রাপ্তির সাহস আর কথার ভঙ্গিতে তড়িৎ গতিতে রেগে যায় অয়ন। আচমকা খুব কাছে চলে আসে প্রাপ্তির, কোমর চেপে নিজের কাছে টেনে নেয় তাকে। কানের কাছে মুখ নিয়ে বলতে লাগে, চালাও হাত, আমিও দেখি তুমি কতটা সাহসী। অতর্কিত কাছে আসার কারণে প্রাপ্তি যেন জমে যায়, ফ্যাল ফ্যাল নয়নে অয়নের দিকে তাকিয়ে থাকে শুধু। প্রাপ্তির রেসপন্স না পেয়ে অয়ন পুনরায় বলতে লাগে, কি হলো? সাহস উবে গেল? তোমাদের মতো মেয়েরা টাকার গন্ধে ছেলেদের বিছানায় যেতে দুবার ভাবে না, অথচ এখন সতী সেজে বসে আছো। আমার ভাই শিকদার বাড়ির বড় ছেলে বলেই তুমি যে তাকে বিয়ে করেছো এটা আমার অজানা নয়। তাই চরিত্রে কালিমা লেপে দেয়ার কথাটা তোমার মুখে মানায় না। আরে তোমার চেয়ে সুন্দরী মেয়ে আমাকে পাওয়ার জন্য হাঁসফাঁস করে, আর আমি কিনা জাগগে মদের নেশায় ভুলে এ রুমে চলে এসেছি। তোমার মতো নোংরা মস্তিষ্কের কাউকে আমার ঘরে আসতে ঢুকতে দেই না, মনের ঘরে কথা তো অনেক দূরের। আগে একবার বলেছি, তুমি নগ্ন আমার সামনে দাঁড়ালেও আমি ফিরে তাকাবো না। এই নারীর দেহে অয়ন শিকদারের না কোনোদিন মোহ ছিল, না হবেও না। নারীরা পারে শুধু ছলনা করতে, হয় দেহ নিয়ে নয় রূপ দিয়ে। বলেই রুম থেকে গটগট করে বেরিয়ে গেল অয়ন। প্রাপ্তির চোখ থেকে অশ্রুধারা যেন থামতেই চাইছে না। বারবার চোখ মুছছে, লাভ হচ্ছে না। লাল চোখগুলো বড্ড অবুঝ হয়ে পড়েছে। এর আগেও অয়ন তাকে অপমান করেছে, কিন্তু আজ যেন মাত্রা ছাড়িয়ে গেছিল। এই লোকটা কি চায়? কি এমন করেছে সে, বারবার তাকে এভাবে হেনস্থা হতে হয়? অজান্তে আজ পর্যন্ত কাউকে কষ্ট দিয়েছে বলে জানা নেই তার, অথচ বারবার তার অপমানিত হতে হয়। পাশাপাশি দুটো রুমের দেয়ালে হেলান দিয়ে দুটো মানুষের নির্ঘুম রাত্রি যাপন। চোখে ঘুমের রেশটুকু নেই। একজনের চোখের পানি বাঁধ মানছে না, তো আরেকজনের সুপ্ত কষ্টগুলো অ্যালকোহল আর নিকোটিনের আড়ালে মাটি চাপা দিচ্ছে। সকাল 8টা। ডাইনিং টেবিলে মুখোমুখি নারী ও পুরুষ। গতকালের ঘটনার পরে এখন অবধি তারা কেউ কারোর সাথে কথা বলেনি। সকালে আবরারের রুমে একবার ঢু দিয়েছিল, লোকমান কাকা জানিয়েছেন উনি ঘুমোচ্ছে। তাই প্রাপ্তি কথা বাড়ায়নি। ডাইনিং টেবিলে আসতে না আসতেই অয়নের সাথে দেখা। মুখ খিচিয়ে নাস্তা করতে বসে প্রাপ্তি। অয়নের চোখের নিচের কালি আর লাল চোখ দুইটি নির্ঘুম রাত কাটানোর প্রমাণ দিচ্ছে। নাস্তা করার মাঝখানে অয়নের ফোন বেজে ওঠে। নামটি দেখে মেজাজ বিগড়ে যায় অয়নের। না চাওয়া সত্ত্বেও ফোন রিসিভ করে সে। অপাশ থেকে কিছু বলতেই চোখ মুখ শক্ত হয়ে যায় তার। ফোন রাখার পর প্রাপ্তিকে বলে ওঠে, তুমি কাল থেকে ভার্সিটি যাওয়া শুরু করবে তুমি? আমি, হ্যাঁ, কেন কোনো অসুবিধা? না, তা নয়, কিন্তু আমি পড়াশোনা ছেড়েছি বছর হবে। ইন্টারের পর আর সুযোগ হয়ে ওঠেনি। সেটা সমস্যা নেই, আমি দেখে নিব। ভাইয়ের বউ মূর্খ হলে তো সমস্যা। আর দাদিমা চাচ্ছিলেন তোমার নামে কিছু শেয়ার লিখে দিবেন। দাদিমা? আমাদের যিনি পেলেছেন?
তিনি একেবারেই চান না ভাইয়ের পজিশন অন্য কারোর হাতে যাক। আমি কালকে এটার ব্যবস্থা করে দিব। রেডি হয়ে থাকা হয় যাতে। ঠিক আছে। তোমার কাকা বেশ কিছুদিন ধরে তোমাকে দেখতে চাইছিলেন। আমার মনে হয় তোমার যাওয়া উচিত। চাচাবাড়ির কথা শুনে ভয়ে জোরসোর হয়ে ওঠে। প্রাপ্তির এবছর 20 বছর হতে চলেছে। প্রাপ্তির বাবা সোলেমান শেখ ছিলেন খুব নামকরা ব্যবসায়ীদের একজন। শেখ মার্কেন্টাইল এন্ড কো এর তখন রমরমা অবস্থা। একদিন স্ত্রী মেয়েকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। হাইওয়েতে আচমকা একটা ট্রাক সামনে চলে আসে। ব্রেক তৎক্ষণাৎ কাজ না করায় গাড়িটিকে পিছে ফেলে ট্রাক। শেখ সাহেব এবং তার স্ত্রী জায়গায় মারা যান। অবস্থার প্রতিকূলতার কারণে আগেই সোমা শেখ প্রাপ্তিকে গাড়ি থেকে বাইরে বের করে দেন, যার ফলে আজ প্রাপ্তি জীবিত। সোলেমান শেখের মৃত্যুর পর তার ছোট ভাই খোকন শেখ তার কিছু সম্পত্তি নিজের নামে করিয়ে নেন। কিন্তু ঝামেলা বাধে অন্যখানে। সোলেমান শেখ তার অবর্তমানে সব সম্পত্তি প্রাপ্তির নামে দিয়ে যান, এবং প্রাপ্তি 20 বছর হলেই এই এসেটগুলো তার নামে ট্রান্সফার হবে। এই কারণগুলোর কারণে বাধ্য হয়ে প্রাপ্তির দেখভাল খোকন শেখ করেন। কিন্তু ব্যবসা কিছুতেই অনুকূলে আনতে পারেন না। অসৎ উপায়ে কোনো কিছুতে বরকত হয় না। শেষমেশ বাধ্য হয়ে তিনি আবরার শিকদারের বিয়ে দিতে রাজি হন টাকার লোভে। প্রাপ্তির ভালো করেই জানা কেন তার চাচা তাকে দেখতে চাইছেন, যাতে ছলে বলে বাকি সম্পত্তি হাতিয়ে নিতে পারেন। আমিও বাড়িতে যাব না। কেন? তোমার চাচা তো তোমাকে মেয়ের মতন ভালোবাসেন। তো যেতে না চাওয়ার কারণ কি? আমি যাব না ব্যাস। অহেতুক জোর কেন করছেন? বলেই উঠে চলে যায় প্রাপ্তি। অয়নের খটকা লাগে কিন্তু কিছু বলেনি। অয়ন নাস্তা করে আবরারের রুমে যায়। আবরার তখন চোখ মেলে শুয়ে আছে। অয়ন আবরারের পাশের চেয়ারটা টেনে সেখানে বসে আবরারের ক্যানোলা লাগানো হাতটা আলতো করে নিজের হাতে নিয়ে বলে, ভাই, তুই ওই মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না? তাই তো আমার এত ডাকেও তুই সাড়া দিসনি, অথচ ওর কাছে আসাতেই তুই রেসপন্স করতে লাগলি। ভাই, আমাকে ক্ষমা করে দিস। একটা ভুল করে ফেলেছি আমি। তবে ভুলটা আদৌ ভুল কিনা সেটা জানি না। তুই তাড়াতাড়ি সুস্থ হ। অনেক হিসাব মিলার বাকি। এই সময় অয়নের ফোনে কল আসে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকালে দেখতে পায় অয়নের অ্যাসিস্ট্যান্ট রিয়াদ ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই বলে উঠে, স্যার, একটা নিউজ ছিল। বলো, কি নিউজ? স্যার, আবির স্যার বোর্ড অফ ডিরেক্টরদের হাত করতে শুরু করেছেন, তাড়াতাড়ি কিছু না করলে সমস্যা হবে। আর ছোট ম্যাডামের ব্যাপারে কিছু বলার ছিল। ছোট ম্যাডামের ব্যাপারে কিছু বলার ছিল। ছোট ম্যাডামের আইডিটা আবার অ্যাক্টিভেট করা হয়েছে, এবং আগের মতোই ছেলেদের সাথে ফ্লার্ট করা হচ্ছে। তুমি কিভাবে জানলে? স্যার, বিগত 1 সপ্তাহে আমার সাথে প্রায় দিনে 56 ঘন্টা চ্যাট হয়েছে। আচ্ছা, আমি রাখছি। রিয়াদের ফোন রাখার পর থেকেই বিষয়টা অয়নকে প্রচণ্ড ভাবাতে থাকে। এই 1 সপ্তাহ প্রাপ্তির উপর তার কড়া নজর ছিল। এমনকি প্রাপ্তির নিজস্ব কোনো হ্যান্ডসেট বা ল্যাপটপও নেই। তাহলে আইডি অন হওয়ার প্রশ্নই উঠে না। কিছু একটা ভেবে আবার ফোনটা হাতে নেয় অয়ন। ফেসবুকে সার্চ করে প্রাপ্তি শেখ আইডিটি পেয়েও যায়। রিয়াদ মিথ্যে বলেনি। আইডিটি সবকিছু লক করা। সুতরাং ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে কিছুই বোঝা যাবে না। কিছু একটা ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো অয়ন। এখন শুধু সময়ের অপেক্ষা। হাতে নাতে প্রমাণ পেলে জ্যান্ত কবর দিতেও পিছপা হবে না অয়ন, কিন্তু কেন জানে মন বলছে প্রাপ্তি হয়তো নির্দোষ। আচ্ছা, এমন কি হতে পারে না যে প্রাপ্তির আইডি অন্য কেউ চালায়? হতেই পারে। কিন্তু সেটা হয়ে থাকলে কে সে যে প্রাপ্তির আইডি দিয়ে ছেলেদের প্রেমের জালে জড়িয়ে হৃদয় ভাঙার মতো অপরাধ করে? আর এতদিন প্রাপ্তিকে বিনা অপরাধের শাস্তি কি তবে অয়ন দিচ্ছিল? না, আর ভাবতে পারছি না। ভাবতে কষ্ট হচ্ছে। সন্ধ্যা 7টা। প্রাপ্তির ভর্তির সকল কাজ করে মাত্র হাত পা ঝাড়া দিল অয়ন। আজ একই সাথে অনেক কাজ হয়েছে, একটু চা খেতে পারলে মন্দ হতো না। লোকমান কাকাকে খবর দিতেই যাচ্ছিল, অমনি দৌড়াতে দৌড়াতে লোকমান কাকা স্টাডিতে প্রবেশ করল। কি হয়েছে? তুমি হাঁফাচ্ছ কেন? বাবা, গোবর বাবা। কি হয়েছে ভাইয়ের? লোকমান কাকার মুখে আবরারের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় অয়ন। লোকমান কাকা খানিকক্ষণ দম নিয়ে বলতে লাগে, বড় বাবা কথা বলছে। কি? সত্যি? হ্যাঁ, অয়ন বাবা।
আমি নিজের কানে শুনেছি। আপনি ডাক্তার কল করুন, আমি দেখছি। বলেই আবরারের ঘরে ছুট লাগায় অয়ন। অয়নের যেন বিশ্বাসই হচ্ছে না। সত্যি আবরার কথা বলছে। আবরারের ঘরে প্রবেশ করতেই অয়ন খেয়াল করলো আবরার বিছানায় শুয়ে হাত ইশারা করছে। ধীর পায়ের কাছে যেতেই মৃদু স্বরে বলে উঠে, অ অ ন। আজ 6 মাস পর আবরারের মুখে নিজের নাম শুনে অয়ন নিজেকে আর ধরে রাখতে পারেনি। এই একটাই তো ভাই তার, সে একই সাথে তার বাবা এবং মা। নিজেকে সামলিয়ে আবরারের পাশে বসল সে। আবরার শুধু মুচকি হেসে অয়নের দিকে তাকিয়ে রয়েছে। অয়নের চোখ ছলছল করছে। এখনই যেন অশ্রুধারা চোখগুলোকে মুক্ত করে ঝরে পড়বে। নিজেকে সামলিয়ে বলে উঠল, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার থেকে সুখী বোধহয় কেউ নেই। এখন ফাইনালি আমি রিলিফ পাবো ভাই। রাত 10টা। অয়ন আবরারের রুম থেকে বের হয়েছে। ডাক্তার বলেছে আবরারের ঔষধ কাজ করছে, কিন্তু একটা ছোট অপারেশন করতে হবে, তাহলে আগের মতো কথা বলতে পারবে। আবরার শুধু অয়নের নাম উচ্চারণ করার পর আর কোনো কথাই বলেনি। তবে এখন সে তার হাত পা হালকা নড়াতে পারছে। অয়ন চাচ্ছে আবরারকে এখনই এই পাঠিয়ে দিতে। তাহলে হয়তো আরো ইমপ্রুভ করবে আবরার। ফোনে নোটিফিকেশনের আওয়াজ কানে আসতেই ফোনটা হাতে নিল অয়ন। নোটিফিকেশনটা দেখে মুচকি হেসে প্রাপ্তির রুমের দিকে রওনা দিল অয়ন। রুমে নক করার প্রায় 10 মিনিট পর প্রাপ্তি দরজা খুলল। এত রাতে অয়নকে নিজের সামনে দেখে খানিকটা ঘাবড়ে যায় প্রাপ্তি। কাল রাতে যা হয়েছে তারপরে অয়নের সাথে জরুরি কোনো ব্যাপার বাদে কথা হয়নি। আমতা আমতা করে বলে উঠে, এত রাতে ভেতরে আসতে পারি? কেন? কিছু কথা ছিল। ভয় নেই, কিছু করব না। আচ্ছা আসুন। কিছু ফর্ম এনেছি, নাম পূরণ করা লাগবে। কালকে ভর্তি। আর একটা কথা, তুমি নাকি আঁকাউকি ভালো করো, তাই ফাইন আর্টসের ফর্ম তুলেছি। তোমার ভালো না লাগলে অন্য কিছু চুজ করতে পারো। প্রাপ্তির ছোটবেলা থেকেই আর্ট খুব ভালো লাগে, শুধু তাই নয়, রুমে সারাদিন বসে বসে কিছু না কিছু আঁকাউকিই করতে থাকে। অয়ন এই 3 মাসে বেশ কয়েকবার তা লক্ষ্য করেছে। প্রাপ্তি অবাক নয়নে তাকিয়ে আছে অয়নের দিকে। এই লোকের তার পছন্দ অপছন্দ জানার কথা না, তাহলে কিভাবে জেনেছে? আপনি কিভাবে জানলেন? আমি আঁকাউকি ভালোবাসি। ইচ্ছে থাকলে সব জানা যায়। আচ্ছা, তোমার মোবাইল নেই তাই না? আমার তো কারোর সাথে যোগাযোগের প্রয়োজন হয় না, তাই আমি মোবাইল রাখি না কাছে। একটা ছিল, হারিয়ে গেছে। আচ্ছা, আমি কাল তোমাকে মোবাইল কিনে দিব। লাগবে না, আমার জন্য অহেতুক। এখন তো আর বাসায় থাকা হবে না, তাই বলছিলাম। এতে আমারও টেনশন কম হবে। আচ্ছা, আবরার কেমন আছেন? ভাইকে আমি কিছুদিনের জন্য এস এ পাঠিয়ে দিব। ওমা, কেন? ভাইয়ের কিছু অপারেশন করা লাগবে। ওখানে একা? সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি ম্যানেজ করে নিয়েছি। স্বামী আমার বন্ধুও যাচ্ছে। আচ্ছা, একটা কথা ছিল। জি বলেন। কোনো সময় যদি জানতে পারো তোমার সাথে কেউ খুব বড় অন্যায় করেছে, ধোঁকাবাজি করেছে, তুমি তাকে ক্ষমা করবে তো? জি। হঠাৎ এই কথা? এমনি জানতে ইচ্ছে হলো, করবে ক্ষমা? আমি ক্ষমা করার কেউ না, আর সত্যি বলতে এখন আর কিছু যায় আসে না। জীবনে কম ছলনার শিকার তো হইনি। আমি এ ফর্ম পূরণ করে রাখবো। আপনি আসতে পারেন। অয়ন কথা বাড়ালো না। আজ নিজের ভুলের কারণে নিজেকেই পশ্চাতে হচ্ছে। নিজের রুমে এসে গা এলিয়ে দিল সে। ফোনটা অন করে ফেসবুকে লগ ইন করতেই মেসেজগুলো চোখে পড়ল। এর মধ্যে প্রাপ্তি শেখের মেসেজও চোখে পড়ল। মেসেজটা চোখে পড়তেই চোখ কুঁচকে ফেলল অয়ন। সারা রাত বেশ চ্যাট করে ফজরের দিকে ঘুমাতে যায় অয়ন। 1 সপ্তাহ পর আজ প্রাপ্তির প্রথম ক্লাস। এতদিন পর পড়াশোনা করতে যাচ্ছে, খুশি যেন ধরছে না। এই সপ্তাহ অয়নের অন্যরকম রূপ চোখে পড়েছে। শান্ত, ভদ্র, এমন অয়ন কল্পনার বাহিরে। সকালে নাস্তার টেবিলে বসে এ কথাই ভাবছিল। অয়নের তরিতে বাস্তবে ফিরে প্রাপ্তি। সামনে তাকাতেই দেখে সাদা শার্ট, নীল জিন্স পরে দাঁড়িয়ে রয়েছে সে। চুলগুলো কপালে পড়ে রয়েছে। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি যেন আরো আকর্ষণীয় করে তুলেছে তাকে। কি ভাবছো? আপনি কোথাও বের হবেন? তোমাকে পৌঁছে দিব। খাচ্ছ না কেন? ও তাহলে গেটেই নামিয়ে দিয়েন। নয়তো কি?
গেটে নামাবই বা কেন? তোমাকে ক্লাসে দিয়ে আসবো। কি দরকার বলুন? তুমি খাও, এসব নিয়ে তোমার ভাবা লাগবে না। প্রাপ্তি আর কথা বাড়ালো না, এই লোকের সামনে কথা বলা আর উলো বনে মুক্ত ছড়ানো এক। খাওয়া দাওয়া শেষে কলেজের দিকে রওনা দিল তারা। দুপুর 2টা। ক্যাফের একটি চেয়ারে বসে আসে অয়ন। অপেক্ষা প্রাপ্তির শেখের আগমনের। ফেসবুকের প্রাপ্তি শেখ 1 ঘন্টা যাবৎ বসে আছে, কিন্তু এখনো আসেনি। অয়নের ধৈর্যের বাঁধ যেন ভাঙতে লাগলো। ব্যক্তিটি আসবে না বোঝা যাচ্ছে। এখন আইপি অ্যাড্রেস ট্র্যাক করা ছাড়া উপায় নেই। অয়নের বুঝতে বাকি নেই যে আবরারের সাথে ধাপ্পাবাজি করা মানুষটি আর যে হোক প্রাপ্তি নয়। প্রাপ্তির ঘরে সিটিভি ক্যামেরা লাগিয়ে 24 ঘন্টা অবজার্ভ করেছে অয়ন। যখন প্রাপ্তি শেখ আইডিটির সাথে চ্যাট করত তখন প্রাপ্তি ঘরে হয় ঘুমাতো নয় কোনো কাজ করত। অয়নের সব বিষয়ে খোঁজ নিতেও ভুল হয়েছে। তা না হলে হয়তো আজ প্রাপ্তির চোখে নিজের জন্য ঘৃণা দেখতে পেত না। চেয়ার থেকে উঠতেই যাবে তখন একজন রমণী তার সামনে এসে দাঁড়ালো। রমণীটিকে দেখে যেন মাটি থেকে জমি খসে গেছে। রমণীটি আর কেউ নয়। চেয়ার থেকে উঠতেই যাবে তখন একজন রমণী তার সামনে এসে দাঁড়ালো। রমণীটিকে দেখে যেন মাটি থেকে জমি খসে গেছে। রমণীটি আর কেউ নয়, আবরারের ছোটবেলার বান্ধবী রাইসা। কালো শাড়ি পরিহিতা রাইসাকে দেখে মুহূর্তের জন্য খুব উত্তেজিত হয়ে পড়ে। প্রথমে ভেবেছিল রাইসাই সে নাকি, যে প্রাপ্তি সেজে সবার সাথে ছলনা করে যাচ্ছে। পরে নিজেকে শান্ত করে বোঝালো এটা অসম্ভব। যতদূর জানে রাইসার বিয়ে হয়ে গেছে, বিয়ের পর কানাডা চলে গিয়েছিল। আবরার ও রাইসার বিয়ে নিয়ে খুব একটা খুশি ছিল না। কিন্তু রাইসাকে দেখে মনে হচ্ছে ও খুব খুশিতেই আছে, মা হতে চলেছে সে। অনেকটা উত্তেজিত ভাবেই জিজ্ঞেস করে অয়ন, তুমি এখানে কবে এলে রাইসা আপু? কানাডা থেকে। তাহলে আমায় এখনো মনে রেখেছিস তোরা? খুব কেক খেতে ইচ্ছে করছিল তাই এখানে আসা। বসতে পারি? হ্যাঁ হ্যাঁ বসো না। দুলাভাই কোথায়? তুমি একা যে? জানি না, আমি একাই এলাম। শুনলাম আবরার নাকি বিয়ে করেছে। খুব সুখে আছে না রে? আপু তুমিও কি নিউজগুলোই দেখো আর বিশ্বাস করো? না, বিশ্বাস করার কি আছে? না নাই ভাই, এতে কিছু কাজে গেছে। ও বউকে নিয়ে গেছে বুঝি? না, ও দেশে। তোমার কথা বলো, আসলে কবে? আর এত বড় গুড নিউজ আমরা কেন জানি না? আমি কখনো যাইনি। আর খোঁজ করিসনি বলে জানতে পারিসনি? এটা এমন কিছুই না। আর গুড নিউজ আসতে বেশি দেরি নেই, 7.5 মাস চলে। কিন্তু তুমি তো। বিয়েটা আমি করিনি অয়ন। একটা মানুষকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করাটা বোধ হয় ঠিক হতো না। আর বিয়ের আগেই আমি এই জানের অস্তিত্ব টের পেয়েছি। ভালোবাসার স্মৃতিটাকে কিভাবে মুছে ফেলি বল? কিন্তু কি বলতো, মানুষটা আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি। সেটাই আমার কষ্ট নেই। আমি আমার বাচ্চাকে ঠিক নিজের মতো করে গড়ে নিব দেখিস। তোমার বাড়ির লোকজন জানে? বাবা আমার মুখ দেখেন না 6 মাস হবে। তুমি আমাদের বলনি কেন? বলে কি হবে? আমরা এতটা পর বুঝি। যা আপন ছিল সেই কথা রাখেনি, পরের কাছে কি চাইব? তুমি এখন কোথায় আছো? এক বান্ধবীর বাসায়। একটা জব ম্যানেজ হয়ে গেছে, এভাবেই কাটছি। তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো। আচ্ছা, আমি আসি। আবরার এলে একবার ওর সাথে দেখা হওয়াটা দরকার। আমাকে একটু জানাস কেমন? তুমি তোমার নাম্বারটা আমায় দাও। আর যেকোনো প্রয়োজনে আমাকে জানাতে ভুলো না কিন্তু। সেভ করে নে। নম্বর সেভ করার জন্য মোবাইলের লক খুলতেই প্রাপ্তি শেখের মেসেজ। তাতে লেখা, আপনি আমাকে কথা দিয়ে অন্য নারীর সাথে বসে রইবেন, এটা আমি আশা করিনি। মেসেজটা পেয়ে আশেপাশে নজর ঘুরালো অয়ন। অয়নকে খুব উত্তেজিত লাগছিল, মাথায় ঘাম জমে গেছে। রাইসা অয়নের অস্বাভাবিকতা দেখে জিজ্ঞেস করে, কি হলো? তুই এতটা উত্তেজিত কেন হচ্ছিস? কোনো সমস্যা? না, কিছু না। তুমি নম্বর দাও। রাইসাকে উবারে তুলে দিয়ে ফোনটা আবার হাতে নেয় অয়ন। মেসেজ অপশনে যে ওই আইডিতে টাইপ করে, আপনি যদি ক্যাফেতে এসেই থাকেন তবে দেখা কেন করলেন না? 1 ঘন্টা আপনার অপেক্ষায় কাটিয়েছি। আর ওই নারীটি আমার বোন ছিল। আমার সাথে দেখা করতে বেশ উতলা হচ্ছেন,
বেশ কাল আমার চাচাতো বোন রোশনি শেখ আপনার সাথে দেখা করবে। তাকে যদি আপনার ভালো লাগে তাহলে আমাকেও লাগবে। আচ্ছা, যা আপনার ভালো লাগে। মেসেজটা পাঠিয়েই রিয়াদকে ফোন দেয় অয়ন। শুধু একটা কথাই বলে, আইপি অ্যাড্রেস হ্যাক করো। কোন কম্পিউটার বা মোবাইল থেকে মেসেজ আসছে আমি জানতে চাই। তোমাকে 3 দিন সময় দিচ্ছি। আমি জানি না তুমি কিভাবে কি করবে। ফোনটা রেখে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় অয়ন। আজ নিজে প্রাপ্তিকে বাড়ি নিয়ে যাবে সে। উদ্দেশ্য একটাই, প্রাপ্তির মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করা। অনেক ভেবে ঠিক করেছে, একটা চেষ্টা করতে ক্ষতি নেই। তারপর প্রাপ্তি যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে প্রাপ্তিকে মনের মহারানী করে সারা জীবন নিজের মনের রাজত্বে রেখে দিবে। আর যদি তা না হয়, তবে আবরার আর প্রাপ্তির জীবনে বাধা হয়ে কোনোদিনও আসবে না। বিকেল 5টা। স্থান নবজাগরণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গেটের সামনে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে অয়ন। প্রাপ্তি এখনো আসেনি, এমনকি মেয়েটার কাছে মোবাইলও নেই। এত ঘাটতারা মেয়ে, যদি একটু কথা শুনতো। আজকেই মোবাইল কিনে দিতে হবে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে অয়ন। আজ আসুক, ওকে একটা শিক্ষা দিতে হবে। রাস্তায় পড়ে থাকা ক্যানের লাথি বসাতেই যাবে তখন নজরে পড়ল প্রাপ্তি একটি ছেলের সাথে গেটের দিকে আসছে। তারা যথেষ্ট হাসাহাসি করছিল, যা কারোর কাছে দৃষ্টিকটু না হলেও অয়নের মুহূর্তের মধ্যে মেজাজ বিগড়ে দিতে যথেষ্ট। প্রাপ্তি সামনে আসছিল, খেয়াল করে দেখলো গেটের ঠিক অপোজিটে গাড়িতে হেলান দিয়ে অয়ন দাঁড়িয়ে আছে। অয়নকে দেখে মোটামুটি ভয়ে জমে গেছে প্রাপ্তি। এমনই পান থেকে চুন খসলেই এই বান্দা 14 গোষ্ঠীর ষষ্ঠী করে দেয়। আর এখন তো একটা ছেলের সাথে সে ঘুরছে, না জানি তার ভাগ্যে কি আছে। অয়নের সামনে গিয়ে আমতা আমতা করে কিছু বলতে গেলে অয়ন থামিয়ে দেয়। গাড়ির দরজা খুলে নিজে বসায় প্রাপ্তিকে। তারপর রেস্টুরেন্টে খায়াতে নিয়ে যায়। প্রাপ্তির কাছে এ যেন অন্য অয়ন। এত দামি রেস্টুরেন্টে এই প্রথম গিয়েছে প্রাপ্তি। প্রাপ্তির প্রথমে অস্বস্তি লাগলেও অয়ন পাশে থাকায় তার অস্বস্তিকর পরিস্থিতি স্বস্তিকর হয়ে উঠেছে। খাওয়া দাওয়া শেষে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যায় অয়ন তাকে। আজ 3 মাস পর বাহিরে এসেছে প্রাপ্তি। নদীর তীরের ঠান্ডা হাওয়া ভেতরে থাকা মানুষটাকে নাড়িয়ে দিতে যথেষ্ট। আজ প্রাপ্তির খুব হালকা লাগছে, পাশে থাকা মানুষটাকেও আজ যেন খুব ভালো লাগছে। বেশ কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থেকে পাশে তাকাতেই প্রাপ্তির শরীর জমে গেল। অয়ন তখন। ভালোবাসার উষ্ণতা। 8মো পর্ব। বেশ কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থেকে পাশে তাকাতেই প্রাপ্তির শরীর জমে গেল। অয়ন তখন এক হাঁটু গেড়ে মাটিতে বসে আছে। হাতে বেশ কিছু গোলাপ ফুল, রক্তাক্ত লাল রং যেন ফুলগুলোকে আরো মোহনীয় করে তুলেছে। অবাক নয়নে তাকিয়ে থাকলে অয়ন বলতে লাগে, আজ যে কথাগুলো বলবো তা তোমার কাছে পাগলের প্রলাপ লাগতে পারে। তুমি সব সময় জিজ্ঞেস করতে না আমার সমস্যাটা কি, কেন তোমার সাথে খারাপ ব্যবহার করি। আজ সব প্রশ্নের উত্তর আমি নিব। তখন না বুঝলেও আজ বুঝি আমি ওইগুলো কেন করতাম। কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জন্য উত্তপ্ত গরমের ঠান্ডা শীতল পরশ। তুমি আমার পাথর হৃদয়ের উষ্ণতা। আমার খালি জীবনের পূর্ণতা তুমি। আমি তোমার সাথে কোনো সময় ভালো ব্যবহার করতাম না এই ভয়ে যদি ভালোবেসে ফেলি তোমাকে। কিন্তু আজ আমায়ার ভয় আমার জীবনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে প্রাপ্তি। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমাকে কি তোমার জীবনের ছোট্ট অংশ হবার সুযোগ দিবে? আপনি জানেন আপনি কি বলছেন। জানি। সব জেনেই বলছি, একটা সুযোগই দেয়া যায় না। আমি বিবাহিত অয়ন, আমি আপনার ভাইয়ের স্ত্রী। আমি জানি, কিন্তু তোমাদের বিয়েটা কি আদৌ বিয়ে? তুমি কি আমার ভাইকে ভালোবাসো? না হয়তো বাসি না, তবে আমি আমার স্ত্রীর দায়িত্ব পালন করতে বাধ্য। আর আমি সেই মেয়েদের মতো হতে চাই না যারা শুধু টাকার লোভে ওই মানুষটাকে বিয়ে করেছে। উনি কি ভাববেন বলুন তো? ভাই কিছুই ভাববে না, আমি সব ঠিক করে দিব। একটা সুযোগ কি আমি পেতে পারি না বলো? না, এটা সম্ভব নয়। আমি উনার সাথে প্রতারণা করতে পারবো না। ক্ষমা করবেন আমায়। বেশ, তুমি যদি সেটা ঠিক মনে করো এটাই হোক। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ভাই 3 মাস পর দেশে ফিরবে। এর মাঝে যদি আমি তোমার মনে জায়গা করে নিতে পারি তবে আমাকে বিয়ে করতে হবে তোমায়। এবং আমি তা পারবো। চ্যালেঞ্জ করছেন? উহু,
এটা আমার ভালোবাসার পরীক্ষা। যদি তোমার মনে নিজের জন্য জায়গা করতে পারি তবে তোমাকে কোনোদিন নিজ থেকে আলাদা হতে দিব না। আর যদি তা পারেন, তোমার আর ভাইয়ের জীবন থেকে চিরকালের মতো সরে যাব। প্রমিস। আমি বাড়ি যাব। আচ্ছা চলো। বাড়ি আসার পথে রাস্তার দুজনের কোনো কথা হয়নি। গাড়ির গ্লাসে মাথা ঠেকিয়ে সারা রাস্তা প্রাপ্তি শুধু অয়নের বলা কথাগুলোই ভেবেছে। এত মনের মাঝে যে ক্ষীণ ভয়টা ছিল তা আজ যেন তীব্র হতে লাগলো। সত্যি যদি এই চ্যালেঞ্জে জিতে যায় অয়ন, তখন কি করবে? যত যাই বলুক না কেন, ভালোবাসা কখন কার প্রতি জন্মাবে তা বলা কঠিন। যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করা হোক না কেন মনের উপর কোনো কিছুর জোর চলে না। হুট করে ব্রেক লাগতেই হুঁশ ফিরে প্রাপ্তির। বাহিরে তাকালে দেখতে পায় শিকদার ভিলার বাহিরেই দাঁড়িয়ে আছে গাড়ি। কোনো কথা না বলে সরাসরি বাড়ির ভেতরে চলে যায় সে। অয়ন তার যাওয়ার পানে তাকিয়ে থেকে একটি বড় নিঃশ্বাস ছাড়ে। 2 সপ্তাহ পর, সন্ধ্যা 7টা, স্থান হাভিলি রেস্টুরেন্ট, উত্তরা। একটা টেবিলে বসে আসে অয়ন। আজ 2 সপ্তাহ প্রাপ্তি শেখ আইডিটি শুধু ঘুরিয়ে যাচ্ছে, আজ দেখা করবে, কাল দেখা করবে। এই নিয়ে প্রায় 57,000 টাকার গিফট তাকে পাঠানো হয়ে গেছে। আজ অবশেষে সে দেখা করতে রাজি হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। কোন আইপি অ্যাড্রেস দিয়ে মেসেজগুলো পাঠানো হচ্ছে এটাও ট্র্যাক করা হয়ে গেছে। এখন শুধু ব্যক্তিটির আসার অপেক্ষা। কফির কাপে চুমুক দিতে দিতে একটা কণ্ঠস্বর শুনতে পেল অয়ন। পাশ ফিরে তাকালে একটি নীল শাড়ি পরিহিতা নারী দাঁড়িয়ে আছে। আপনি অয়ন শিকদার? জি আপনি। আমি রোশনি শেখ। প্রাপ্তি আমাকে পাঠিয়েছে। এখানে বসা যাবে? জি বসুন। আমাকে প্রাপ্তি পাঠিয়েছে আপনাকে এটা বলতে সে আপনার সাথে দেখা করবে না। কেন? কারণ সে এখন আর আপনার প্রতি ইন্টারেস্টেড না। এটা প্রাপ্তির আজকের ব্যাপার না। ও এমন বড়লোকদের পটায়। পটিয়ে পটিয়ে টাকা, গিফট এগুলো নেয়। আসলে এসব দেখেই বাবা ওকে একজনের সাথে নিয়ে দিয়েছেন। আমি জানি না কে তিনি, তবে শুনেছি অসুস্থ একজন নাকি। যাক গে, আমি আপনাকে এগুলো বলতে এসেছি। এসব নর্দমায় কেন মুখ দেন সত্যি বুঝি না। ভালো মেয়ের কি অভাব? এতক্ষণ চুপ করে বসেছিল অয়ন। কিন্তু প্রাপ্তির নামের বাজে কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারল না সে। একে তো নির্দোষ একটা মেয়ে, যে জানেই না তার নামে ছেলেদের সাথে ছলনা করে যাচ্ছে, উপর থেকে তার নামে যা নয় তাই বলে যাচ্ছে। নিজেকে নিতান্ত শান্ত করে অয়ন জিজ্ঞেস করল, প্রাপ্তি যদি বিবাহিতা হয় তবে তার হাজবেন্ড তো খুব সহজেই এসব কথা জেনে যাবে। ওর হাজবেন্ড তো অসুস্থ, জানবে কিভাবে? তোমাকে এখানে আসার কথা কি ওই জানিয়েছে? ওই আমাকে কালকে জানিয়েছে ফোন করে। ফোন নাম্বারটা পেতে পারি? জি, ফোন নাম্বারটা পেতে পারি। বাংলা ভাষায় বলেছি। ফোন নাম্বার? খুব কি কষ্ট হয়ে যাবে ফোন নাম্বার দিতে? মানে আসলে কি বলেন তো, প্রাপ্তির সাথে আপনার বিগত 4 মাসে একবার কথা হয়নি। তাই অহেতুক নাম্বার কোথায় পাবেন? প্রাপ্তির আগে একটা মোবাইল ছিল, আপনি কোনোভাবে মোবাইলটা চুরি করেন। এবং তারপর থেকে প্রাপ্তিকে নিচু করতে ওর আইডি থেকে ছেলে ফাঁসানোর ধান্দা করেন। পরে এতে আপনার প্রেমময় মেসেজে অনেক বাকরা ফাঁসতে থাকে, তাই এটা আপনার একটা নিত্যদিনের কাজ হয়ে যায়। সমস্যাটা হয় যখন প্রাপ্তির বিয়ে ঠিক হয়ে যায়, আপনি যেন কি করবেন ভেবে পাচ্ছিলেন না। তারপর 3 মাস আইডিটা বন্ধ থাকে। তারপর আবার 1 মাস হয়েছে আইডিটি অ্যাক্টিভেট করেছেন আপনি। এসব কি বলছেন আপনি? আমি যে ভুল বলছি না তা আপনি খুব ভালো করেই জানেন। এতদিন আমার সাথে প্রাপ্তির আগের নাম্বার দিয়ে আপনি এই কথা বলতেন, চ্যাট করতেন। এখন যখন দেখছেন আমি নাছোড়বান্দা, তখন আপনি আমার সামনে এসে হাজির হয়েছেন এবং প্রাপ্তির নামে যা নয় তাই বলছেন। আপনি কি আজে বাজে কথা বলছেন? আমি ভদ্র ঘরের মেয়ে। এবার মেজাজ তুমি উঠে গেল অয়নের। দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, এখন ভালোই স্বীকার করে নেন, নয়তো পুলিশের ডান্ডায় সব ঠান্ডা হয়ে যাবেন। আপনি এত কিছু জানেন কিভাবে? আপনি কে? আমি ওর হাজবেন্ড। আর তোমার কৃতকর্মের জন্য আমি ওই নিষ্পাপ মেয়েটাকে দিনের পর দিন শুধু কষ্ট দিয়েছি। আপনি ওর হাজবেন্ড না অসুস্থ ছিল? ওইটা তোমাদের ফ্রড পরিবারকে ধোঁয়াশায় রাখতে আমি অসুস্থতার বাহানা দেই।
যাক গে, এবার বলতো আবরার শিকদারের সাথে তোমার টুকু অনলাইনের প্রাপ্তি শেখের সম্পর্ক কতদিনের ছিল? আবরার শিকদার: আমি চিনি না। কে উনি? পুলিশের কাছে না নিলে দেখি মুখ খুলবে না। বলছি বলছি উনি অনেক পাকাও ছিলেন। 11 মাস বা তারও আগে উনার সাথে আমার 1.5 মাসের মতো রিলেশন ছিল। তারপর আমি ওকে ব্লক করে দেই। ওই লোকেই ফোনেও অনেক ফোন করতো, কিন্তু তাও আমি রিসিভ করতাম না, পড়ে না পেরে ব্লক করে দিয়েছিলাম। আর তার সাথে আমার যোগাযোগ হয়নি। 11 মাস মানে 1 বছর। এতদিন আগে তার সাথে তোমার ব্রেকআপ হয়েছে। তুমি শিওর? 7 মাস আগে তোমার সাথে তার কথা হয়নি? হ্যাঁ। এতে আনশিওর হওয়ার কি আছে? না, হয়নি তার সাথে আর কথা। ঠিক আছে, আমি তোমাকে 2 ঘন্টার সময় দিচ্ছি প্রাপ্তির আইডি যাতে ডিএক্টিভ হয়ে যায়। আর যদি আমার চোখে পড়ে তো জেলে ঘানি টানার জন্য প্রস্তুত থাকবে তুমি। বলেই গটগট করে ক্যাফের বাইরে চলে যায় সে। গাড়িতে উঠতেই একটা পিচ্চি গ্লাসে টোকা মারে। ভাই, ফুল নিবেন? তাজা বেলি ফুলের মালাও আছে। ভাবিরে দিলে খুশি হয়ে যাইবে। সত্যি খুশি হবে তো? হো, ভাইজান। দে তাহলে। মুচকি হাসি দিয়ে পিচ্চিটাকে বলে, এই নেন 15 টাকা। তুই এটা রাখো। আজ ভালো করে খাবি, ঠিক আছে? এইটা তো 1000 টাকা। রাখতে বললাম তো। এই মালাটা খুব দামি লোকের জন্য নিচ্ছি। বলে চোখ টিপ্পনি নিয়ে পিচ্চিটাকে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে শিকদার ভিলার দিকে রওনা দেয় অয়ন। আজ তার মন খুব ভালো। এতদিনের প্রতারকটিকে সে ধরতে পেরেছে। তবে একটা সন্দেহ তার মনের মধ্যে ঘাপটি মেরে আসেই। আবরারের যদি এই নকল প্রাপ্তির সাথে 1 বছর আগ ছাড়াছাড়ি হয়ে থাকে, তবে 7 মাস আগে সেদিন কেন এতটা তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয়েছিল? অয়ন জানতো সেদিন প্রাপ্তির সাথে দেখা করতেই এতটা উত্তেজিত ছিল আবরার। না, এসবের জট আবরার ছাড়া কারোর পক্ষে ছাড়ানো সম্ভব নয়। ভাবতে ভাবতে একটা শাড়ির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল অয়ন। তৎক্ষণাৎ ব্রেক কষে সে। দোকানের পুতুলের গায়ে একটি কালো শাড়ি খুব ভালো করে চোখে পড়ে তার। বিয়ের এতদিন পরে প্রাপ্তির জন্য কিছুই কিনা হয়নি অয়নের। কি মনে কিরে শাড়িটা কিনে নেয় সে। রাত 9টা। প্রাপ্তি তখন রান্নাঘরে রাতের খাবার রান্না করছিল। হঠাৎ কেউ কোমর জড়িয়ে ধরলে আঁতকে ওঠে সে। পেছনে ফিরতেই দেখে অয়ন তাকে জড়িয়ে ধরে আছে। খানিকটা ধাক্কা দিয়ে বলে উঠে, লজ্জা করে না আপনার? এভাবে আমাকে ধরার অধিকার কে দিয়েছে আপনাকে? প্রাপ্তি, এভাবে বলছো কেন? আমি অন্য কারোর স্ত্রী, ভুলে যাবেন না। আর কি জানি একবার বলেছিলেন, আমার মতো মেয়ে নগ্ন দাঁড়িয়ে থাকলেও আপনি নাকি ফিরে যাবেন না। তবে কেন আমার কাছে এসেছেন? প্রাপ্তি, আমি তোমাকে ভালোবাসি। আপনাদের ভালোবাসা খুব ভালো করে জানা আছে। লাগবে না আমার এরূপ ভালোবাসা যেখানে আমি শুধু অপমান পেয়েছি। আমি কতবার ক্ষমা চাইবো প্রাপ্তি? এই 2 সপ্তাহে কি আমার ভালোবাসা কোথাও বুঝতে পারো নি তুমি? এই দেখো, আমি তোমার জন্য এই শাড়ি আর এই মালাটা এনেছি, দেখো। কেন এনেছেন? আমি বলেছিলাম। বলেই শাড়িটা আর মালাটা ছুঁড়ে ফেলে প্রাপ্তি। আর 1 মুহূর্ত না দেরি করে নিজের রুমের দরজা লাগিয়ে বসে থাকে। চোখের পানিরা বাঁধ মানছে না। না চাইতেও কেন এই লোকটার দিকে মনটা ঘুরে। সে তো অন্য কারোর বউ, কেন তবুও এই লোকটার রং এমনটা রাঙতে চায়? প্রাপ্তি দোটানার বেড়াজালে আটকে আছে, যার থেকে মুক্তির রাস্তা তার কাছে নেই। হঠাৎ ঘরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। লোকমান কাকা অয়ন বাবা বলে চিৎকার করছেন। প্রাপ্তি 1 মিনিট দেরি না করে অয়নের রুমের দিকে রওনা হয়। সেখানে যা দেখতে পায় তাতে মুহূর্তে হাত পা জমে যায় তার। অয়ন তখন। প্রাপ্তি 1 মিনিট দেরি না করে অয়নের রুমের দিকে রওনা হয়। সেখানে যা দেখতে পায় তাতে মুহূর্তে হাত পা জমে যায় তার। অয়ন তখন একটা ইজি চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছে। ডান হাত থেকে টুপটুপ করে রক্ত পড়ছে। ইজি চেয়ারের পাশে কালচে রক্তগুলো জমাট বেঁধে রয়েছে। লোকমান কাকা 1 মুহূর্ত দেরি না করে ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার হাতের রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছে, সাথে ঘুমের ঔষধ খাওয়িয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। চলে যাবার সময় যাতে ডান হাতে পানি না লাগে সেদিকে খেয়াল করতে বলেছেন। অতিরিক্ত অ্যালকোহলের নেশায় ভাঙচুর করতে করতে হাতটা বাজেভাবে কেটে গেছে অয়নের। প্রাপ্তির এরূপ আচরণ যেন একদম মেনে নিতে পারেনি অয়ন। অয়নের এই 2টা দোষ, ওর রাগ আর ওর জিদ।
এই দুইটাই অন্ধ হয়ে জীবনে কত ভুল করেছে তার হিসেব হয়তো জানা নেই। প্রাপ্তি নিজের রুমের দিকে যেতে নিলে লোকমান কাকা তাকে থামিয়ে দেয়। মা, তোমাকে কিছু বলার আছে আমার। কি হয়েছে লোকমান কাকা? আজ তোমাকে কিছু কথা বলবো। কথাগুলা আগেই বলা উচিত ছিল, কিন্তু অয়ন বাবার জন্য বলতে পারি নাই। হয়তো কথাগুলো শুনলে তুমি অয়ন বাবার উপর আরো রাইগে যাবা, কিন্তু কথাগুলো না বললে পরে ব্যাপারটা ঘোলাটেই থাকবে। কি কথা কাকা? তোমার বিয়া বড় বাবার সাথে হয় নাই, হইছে অয়ন বাবার সাথে। জি। আপনি কি উল্টা পাল্টা কথা বলছেন? আমি উল্টা পাল্টা কথা বলি নাই মা, এটাই সত্যি। মা তোমাকে কিছু কথা কই, মন দিয়া শুনবা। তারপর তোমার যদি মনে হয় অয়ন বাবার ভুল আছে, তুমি ওরে যা শাস্তি দিবা অয়ন বাবা তাই মাইনে নিবে। বড় বাবা আর অয়ন বাবা আপন ভাই না। অয়ন বাবাকে দত্তক নিছিলেন ম্যাডাম। তারপর একটা অ্যাক্সিডেন্টে সাহেব আর ম্যাডাম মারা যান। এরপর বড় ম্যাডাম মানে তাগর দাদিজানি আবরার বাবা, আবির বাবা আর অয়ন বাবাকে দেখাশোনা করেন, বড় করেন। আবির আর আবরার বাবার বয়সের তফাৎ 2 বছর। বড় হইলে আবরার বাবাকে শিকদার কোম্পানির ও বানানোর সিদ্ধান্ত নেন বড় ম্যাডাম। অয়ন বাবা পালিত বলে তারে কোনোদিন তাদের মধ্যে গুনতো না উনি। এই কারণে আবরার বাবাই অয়ন বাবার সবকিছু ছিল। যেদিন আবরার বাবারে সবকিছুর দায়িত্ব দেবার চান বড় ম্যাডাম সেই দিন অয়ন বাবা মনে মনে খুব খুশি হয়েছিলেন। কিন্তু এই খুশি টিকল না। আবির বাবা হিংসার কারণে আবরার বাবার নানা রকম ক্ষতি করার কথা চিন্তা করেন। সেটার শাস্তি অবশ্য অয়ন বাবা তারে দিছে। তারপর 7 মাস আগে আবরার বাবা একটা মায়ের সাথে দেখা করার জন্য গাড়ি নিয়ে বাইর হয়েছিল। তারপর আর কি আবির বাবার কথায় একটা ট্রাক তার গাড়িরে একেবারে পিছে ফালায়। তার ফলাফল তোমার সামনে। 6 মাস আবরার বাবা কোমায় ছিল। এত চিকিৎসা কোনো কাজে আসে না। এগুলো শুধু বড় ম্যাডাম আর অয়ন বাবা জানতো। বড় ম্যাডাম সিদ্ধান্ত নেয়, আবরার বাবার এই ঘটনা ধামাচাপা রাখবেন। তাই উনি অয়ন বাবাকে বিভিন্ন মেকআপের দ্বারা আবরার বাবার মতো সাজায় সবার সামনে আনেন। সবাইরে জানান আবরার বাবার শুধু মুখটা পুইরা গেছে আর হাঁটতে পারতেছেন না, পরে ঠিক হইয়া যাবে। এবং এই নাটকটারে আরো বাড়াইতে আবরার বাবার বিয়ের ঘোষণা দেয়। এই নিয়ে অয়ন বাবা আর বড় ম্যাডামের অনেক কথা কাটাকাটি হয়। নিজের সব সম্পত্তি আর উত্তরাধিকারীর ভালোর জন্য অয়ন বাবারে ঢাল বানাইয়ে রাখে বড় ম্যাডাম। বিয়ে করবে অয়ন বাবা, এমনকি বিয়ের পর বাচ্চাটাও তারই হবে, কিন্তু সবাই জানবে আবরার বাবার বিয়ে হয়েছে, বাচ্চাটাও তার। তোমার সামনে আবরার বাবা যতবার দাঁড়াইছে সেটা অয়ন বাবা ছিল। জানি বিশ্বাস করতে তোমার একটু কষ্ট হইতেছে, কিন্তু এটা সত্যি। আর আবরার বাবা যখন ভালা হয়ে যাবে তখন একটা ডিভোর্সের একটা নাটক করত। এই কারণেই ছোট পরিবারের একটা মেয়ে খুঁজে বাইর করতে অয়ন বাবাকে আদেশ দিছিলেন। অয়ন বাবা বাধ্য হয়েছে এগুলা করতে। তবে ওর দোষ ছিল, নিজের জিদের বসে তোমারে এই গোলকধাঁধায় রাখছিল। ও ভাবছিল তুমি টাকার লোভে তারে বিয়ে করছিলা। ওই ছোটবেলা থেকে ভালোবাসার জন্য ছেলেটা ক্ষুধার্ত ছিল। সে চাইছিল তুমি যাতে তারে ভালোবাসো। তার সাথে বিয়ে হয়েছে বা তার টাকার জন্য তার কাছে যাতে তুমি না থাকো। আমি জানি এতদিন এই ব্যাপারগুলা তোমার কাছে লুকায় কামদা ভালা করে নাই অয়ন বাবা। কিন্তু বড় ম্যাডামের কথার উপর কথা বলার সাহস বা অধিকার কিছুই নাই তার। এখন তুমি একটু ভাইবে দেখো তুমি কি করবা। লোকমান কাকা কথাগুলো বলে রুমের বাইরে চলে গেল। প্রাপ্তি ঠায় দাঁড়িয়ে আছে, তার চোখের পানি যেন থামতেই চাচ্ছে না। অয়নের সেই কাজগুলো করার কি দরকার ছিল? তাহলে দুজনকেই এতটা কষ্ট পেতে হতো না। আজ হয়তো তাদেরও একটা সুখের সংসার থাকতো। একদিকে ভালোই হয়েছে, এতদিনের দোটানার অবসান ঘটল। মনটা হয়তো এ কারণেই এই মানুষটার দিকে ঘুরত। এই মানুষটার কথা সারাক্ষণ ভাবতে চাইতো বেহায়া মনটা। শুধু সম্পর্কের মার প্যাচে নিজেকে সিটিয়ে রাখত প্রাপ্তি। আজ এই ধোঁয়াশাও পরিষ্কার হয়ে গেছে। কিনু এত সহজে এই লোকটাকে ক্ষমা করে দিলে তো হবে না, শাস্তি তো পেতেই হবে। প্রাপ্তি মনে মনে ফন্দি আটে কিভাবে অয়নকে শাস্তি দেয়া যায়। এখন শুধু সকালের অপেক্ষা। সকাল 9টা। মুখে পানির ছিটা পড়তেই ঘুম ভেঙে যায় অয়নের। পিটপিট করে চোখ খুলতেই দেখে কালো শাড়ি পরে এক নারী দাঁড়িয়ে আছে আয়নার সামনে। এই শাড়িটি কাল রাতে কিনে এনেছিল অয়ন।
খুব নিপুণ করে চুল মুছছে সে। সকালের শুভ্রতা যেন নারীটি প্রতিটি কণায় জড়িত। নারীটি আর কেউ নয়, তার মায়াবতী, তার প্রাপ্তি। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো কল্পনা। ঘুমের ঔষধ আর অ্যালকোহলের ঘোরে মিষ্টি স্বপ্ন দেখছে সে। সবচেয়ে আকর্ষণীয় লাগছে ঘাড়ের গাঢ় কালো তিলটি। খুব ছুঁয়ে দিতে মন চাচ্ছিল, পরক্ষণে রাতের ঘটনাগুলো মনে পড়তেই মনটা ছোট হয়ে গেল। চোখ কচলে সামনে তাকালে দেখতে পায় রাগী রাগী চোখে প্রাপ্তি তার দিকে তাকিয়ে রয়েছে। জিজ্ঞাসু চোখে তাকাতেই বলে উঠে, কি ভেবেছিলেন, সুইসাইডের নাটক করলে আমি পটে যাব? তুমি কল্পনা নও। কল্পনা হতে যাব কেন? সশরীরে দাঁড়িয়ে আছি। সকাল সকাল নেশা করেছেন নাকি? উঠুন, উঠুন। বেলা হয়ে এসেছে, নবাব এখানে ভস ভস করে ঘুমোচ্ছে। আমার ক্ষুধা লেগেছে। ফ্রেশ হয়ে নিচে আসুন, খাবার রেডি। প্রাপ্তি, তোমাকে কিছু বলবো। আমি কিছু শুনবো না, এখনই ফ্রেশ হয়ে নিচে নামেন। বলেই নিচে চলে আসে প্রাপ্তি। পেছনে ঘুরে তাকালে হয়তো অয়ন হতবাক চেহারাটা চোখে পড়ত। খুব হাসি পাচ্ছে তার। অপরদিকে প্রাপ্তির বদলে যাওয়া অয়নের মনে শত প্রশ্নের আবির্ভাব ঘটাচ্ছে। ফ্রেশ হয়ে নিচে যেতেই চক্ষু চোরাক গাছ। আজ সকালের নাস্তা সব অয়নের পছন্দের। লোকমান কাকার দিকে চোখ পড়তেই তিনি না সূচক মাথা নাড়লেন। তার মানে প্রাপ্তি এসব রান্না করেছে। মা মারা যাবার পর থেকে লোকমান কাকা ছাড়া অয়নের পছন্দ না পছন্দ কেউ খেয়াল রাখেনি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? এগুলো তুমি করেছো? না, আসমান থেকে ডেলিভারি এসেছে। সোজা কথার সোজা উত্তর দিতে কি হয় তোমার? কিছুই হয় না, বসুন, বেড়ে দিচ্ছি। আজ বহুদিন পর তৃপ্তি করে খাবার খেয়েছে অয়ন। কাল রাতের ঘটনার পর প্রাপ্তিকে এভাবে দেখবে আশা করেনি। খাওয়ার মাঝে ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকাতেই রাইসা আপু নামটা ভেসে ওঠে। ফোন রিসিভ করতেই উত্তেজিত হয়ে পড়ল অয়ন। অপর পাশ থেকে শুনতে পেল। ফোন রিসিভ করতেই উত্তেজিত হয়ে পড়ল অয়ন। অপর পাশ থেকে শুনতে পেল রাইসা ব্যথায় কাতরাচ্ছে। অয়ন উত্তেজিত হয়ে বলতে লাগলো, হ্যালো, হ্যালো। কেউ কি শুনতে পাচ্ছেন? হ্যালো। কিছুক্ষণ পর একটা মেয়ে উত্তর দিল, আপনি কি অয়ন? রাইসার হুট করে পেইন উঠেছে। আমি ওর বান্ধবী, আপনি কি একটু উত্তরা 11 নম্বরে আসতে পারবেন? ওকে হসপিটালে নিতে হবে হয়তো। আচ্ছা, আমি আসছি। ফোনটা রেখেই তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছিল অয়ন, পেছনে থেকে প্রাপ্তির হাতটা টেনে ধরে বলল, কোথায় যাচ্ছেন? একটা কাজ পড়ে গেছে, আমার হয়তো আসতে দেরি হবে। আচ্ছা, আচ্ছা, শুনো। জি, খেয়ে নিও ঠিক মতো, আমি চলে আসব। বলেই অয়ন বেরিয়ে গেল। প্রাপ্তির মুখে না বললেও মনে মনে বড্ড চিন্তায় পড়ে গেল, কারণ অয়নের এভাবে হুট করে বেরিয়ে যাওয়াটা বড্ড অস্বাভাবিক লেগেছে প্রাপ্তির কাছে। রাত 8টা। আজ সারাদিন অয়নের একটা খোঁজ পায়নি প্রাপ্তি। নিজ থেকেও ফোন করেনি, এই ভেবে যে ও ব্যস্ত আছে হয়তো। ড্রয়িং রুমের সোফায় বসে নিজ মনে স্কেচ করতে করতে অয়নের কথাই ভাবছিল সে। বেশ কিছুক্ষণ পরে খেয়াল করে দেখল নিজের আনমনে অয়নের চেহারাই এঁকেছে সে। প্রথম যেদিন অয়নকে দেখেছিল তখন সে সবে মাত্র এই বাড়িতে বউ হয়ে এসেছে। তখন জানতো না অয়ন তার স্বামী। ভুলবশত অয়নের রুমে ঢুকে পড়ায় কি ঝাড়িটাই না খেল। তখন অয়নকে বড্ড বেশি ভয় পেত। ভয়ে কুঁকড়ে থাকতো, এই বুঝি কি না কি বলবে। কিন্তু ধীরে ধীরে সেই ভয়টা অভিমানে পরিণত হলো। অভিমানটা কখন ভালো লাগা তারপর ভালোবাসায় পরিণত হলো কে জানে। মনের বন্ধ দরজা ভেদ করে ধীর পায়ে ভালোবাসার বীজ বুনে দিল লোকটা। লোকটার কথা বড্ড মনে পড়ছে তার। একটিবার ফোন দিলে কি খুব মন্দ হবে? হয়তো না, তাই লোকমান কাকার কাছ থেকে নম্বর নিয়ে ফোন লাগালো অয়নের নাম্বারে। বেশ কিছুক্ষণ বাজার পর যখন ধরল না, প্রাপ্তির মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, লোকটার কি সত্যি তার কথা মনে নেই? রাত 11টা। ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে থাকতে থাকতে হাতের উপর ঘুমিয়ে পড়েছে প্রাপ্তি। হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘুমটা ভেঙে যায় তার। চোখ কচলিয়ে দরজা খুলে দেখে অয়ন দাঁড়িয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো, বড্ড বেশি ক্লান্ত লাগছে তাকে। সারাদিনে পেটে দানা পড়েছে কিনা সন্দেহ। প্রাপ্তিকে দেখেই বলে উঠল, বড্ড খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি। একটু খাবার বেড়ে দিও প্লিজ। বলেই রুমের দিকে চলে যায় অয়ন। প্রাপ্তির খানিকটা রাগও হলো।
সারাদিন একটা খোঁজ নিল না লোকটা। কি এমন জরুরি কাজ ছিল? একটাবার ফোনটাও ধরা যায় না। রান্নাঘরে খাবারগুলো গরম করে ডাইনিং টেবিলে দেয় সে। ততক্ষণে অয়নও চলে আসে। খাবার বেড়ে দিতে দিতে বলল, সারাদিন কিছু খাওয়া হয়নি নাকি? না। আর বলো না, সারাটা দিন এক বিন্দু বসার সুযোগ পাইনি। এত জরুরি কাজ ছিল বুঝি? তা তো ছিলই। জানা যাবে কি? কি এমন করছিলেন? তুমি খেয়েছো রাতে? কথা পাল্টাচ্ছেন। উহু, তুমি না খেলে প্লেট আনো। একসাথে খেতে খেতে বলছি, আমার ক্ষুধা নেই। তা বললে তো হবে না, যাও প্লেট আনো একটা। জোর করছেন কেন? ক্ষুধা নেই বললাম তো। আচ্ছা বাবা সরি, আর এমন করব না। কি কাজে গিয়েছিলাম শুনলে তুমিও রাগ করতে পারবে না। তাইলে বলেন সারাদিন কি এমন কাজে ব্যস্ত ছিলেন যে ফোন করেও আপনাকে খুঁজে পাইনি? আমার এক আপু প্রেগন্যান্ট ছিল। হুট করেই লেবার পেইন উঠেছে, সাথে ব্লিডিং শুরু হয়। ও বান্ধবীর সাথে থাকতো, তাই আমাকে ফোন করেছে। প্রেগন্যান্সির 8 মাস চলছিল। হুট করে লেবার পেইন উঠায় ঘাবড়ে গিয়েছিল। তারপর হাসপাতালে নিয়ে গেলাম, কমপ্লিকেশন ছিল অনেক। ডক্টর ভেবেছিল বাচ্চাটাকে বাঁচানো যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে। এখন আপুকে রুমে দিয়েছে। বাচ্চাটাকে প্রিম্যাচুরিটির জন্য সি উতে রাখা হয়েছে। এখন 72 ঘন্টা অবজারভেশনে রেখেছে। তুমি বলো, ফোন কিভাবে ধরতাম? উনার পরিবারের কেউ নেই। আর উনার স্বামী। ভালোবাসা খুব বাজে জিনিস। মাঝে মাঝে ভুল মানুষকে ভালোবাসলে জীবনটা নরক হয়ে যায়। আর ভালোবাসায় ধোঁকাটা মানুষকে জীবন্ত মেরে ফেলতে সক্ষম। আপুর ক্ষেত্রেও তাই। এই বাচ্চাটা না বাঁচলে আপুর বাঁচার আশাটুকু শেষ হয়ে যেত। আমাকে নিয়ে যাবেন তার সাথে দেখা করাতে। কি সম্পর্কে যাবে তুমি? যেটা আমাদের সম্পর্কের সত্যতা, সেটা তো বদলানো যাবে না। সেই সম্পর্কেই যাব। আচ্ছা, আমাদের সম্পর্কটা ঠিক কি প্রাপ্তি? মানে, আমি 2 সপ্তাহ আগে তোমার কাছে কিছু চেয়েছিলাম। তুমি কালকে সেটার উত্তর দিয়ে দিয়েছো। এরপরে আমাদের মাঝে ঠিক সম্পর্ক আছে প্রাপ্তি। আমাকে সত্যিটা বলে দিলে হয়তো আমি এত কঠোর হতাম না। আপনার কি মনে হয় না কোনো সম্পর্কের ভিত্তি হয় সেই সম্পর্কের সত্যতা? আমাদের সম্পর্কটা একটি মিথ্যে জালে জড়িত ছিল। আমি এতদিন আপনাকে একজন পরপুরুষ ভাবতাম। কাল লোকমান কাকা যদি আমায় সত্যিটা না বলতো তবে আজ আমি সেই মিথ্যের আড়ালে থাকা সত্যিটুকু জানতে পারতাম না। এবার বলুন আমি কি আমার দিকে ভুল ছিলাম? আমি কিভাবে আপনার প্রেম নিবেদনের উত্তর দিতাম? তুমি জানো সব। তুমি কি আমায় ক্ষমা করে দিয়েছো? বেহায়া মনটার সাথে যুদ্ধ করে ক্লান্ত আমি। বারে বারে আপনাকেই চায়, বারে বারে আপনার রঙে নিজেকে রাঙাতে ব্যস্ত সে। কি করব বলুন? প্রাপ্তির কথাটুকু শুনে চেয়ার ছেড়ে প্রাপ্তির সামনে এসে দাঁড়ায় অয়ন। হাঁটু গেড়ে নিচে বসে প্রাপ্তির হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয় সে। চোখে তার সুখের অশ্রুধারা, এ যেন জানান দিচ্ছে তার ভালোবাসা জিতে গেছে, আজ সে পরাজিত নয়। প্রাপ্তির চোখে চোখ রেখে বলে, আমায় ক্ষমা করে দাও প্রাপ্তি। তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না? বিশ্বাস করো ভরসা পাইনি, পরিস্থিতি আমাকে একটা গোলকধাঁধায় ফেলে দিয়েছিল। আজ আমার সামনে সব যেন পানির মতো পরিষ্কার। এই অয়নটা খুব খারাপ, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে তোমায়। কথা দিচ্ছি, আর দিবে না। আমার মায়াবতীকে সব বিপদ থেকে বাঁচিয়ে রাখবো দেখো। কোনো কষ্টের ছিটা তোমার গায়ে লাগতে দিব না। ভালোবাসি যে, বড্ড ভালোবাসি। আমার এই একলা দুনিয়াতে আমার সঙ্গী কি হবে তুমি? আমিও যে এই জেদি, রাগী, খারাপ ছেলেটার প্রেমে পড়ে গেছি। আমার হাতে যে কিছুই নেই। যে মায়ায় জড়িয়ে আছি তা থেকে যে আমার নিস্তার নেই। বড্ড ভালোবাসি, এই দুনিয়ায় আমি বড্ড একা। আমার কষ্ট সহ্য শক্তি খুব কমে গেছে, কথা দিন আর আমাকে জ্বালাবেন না। আমাকে একা করে দিবেন না। কথা দিন। কথা দিলাম মায়াবতী। আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দিব। আমাকে তুমি পরিবারের সুখটা কি দিবে? আমার সকল সুখ আপনার, আপনার সকল দুঃখ আমার। বলেই অয়নকে জড়িয়ে ধরল প্রাপ্তি। অয়নও খুব যত্নে তাকে আগলিয়ে নিয়েছে। আজ দুটি হৃদয় একই সুতোয় বাঁধা পড়েছে। অয়ন পরম যত্নে প্রাপ্তিকে কোলে তুলে নেয়। নিজের রুমে বিছানার উপর বসিয়ে পরম আদরে প্রাপ্তির কপালে ভালোবাসার উষ্ণ ছোঁয়া দেয় সে। দুটি দেহ আজ তাদের মিলনে ব্যস্ত।
দুটি হৃদয় আজ তাদের প্রাপ্য সুখ কুড়াতে ব্যস্ত। এতদিনের মান, অভিমান, রাগ, কষ্টগুলো যেন সুখের তরিতে ভেসে যাচ্ছে। থাক না সাক্ষী হয়ে ঘরের সাদা দেয়াল, আকাশের ওই উজ্জ্বল চাঁদ আর নিঝুম রাত তাদের মিলনের, তাদের ভালোবাসা পাক না পূর্ণতা। আজানের ধ্বনিতে ঘুম ভাঙ্গি প্রাপ্তির। চোখ খুলতেই নিজেকে অয়নের বাহুডোরে পায় সে। ক্লান্ত হয়ে 4টার দিকে ঘুমিয়েছে সে। নিজের বরটাকে আজ বড্ড বেশি সুন্দর লাগছে তার কাছে। আচ্ছা, সে কি আসক্ত হয়ে পড়ছে এই মানুষটার প্রতি? হলেও ক্ষতি কি? মানুষটা যে তার একান্ত নিজের। অয়নের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে গোসল করে নেয় সে। ফজরের নামাজের সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নেয় সে। এত সুখ আবার হারিয়ে যাবে না তো? ধরে রাখতে পারবে তো? সুখের সময়টা খুব ক্ষণস্থায়ী, আসছে সময় সম্পর্কের কি রূপ নেয় তা হয়তো কারোর জানা নেই। সকাল 10টা। বোর্ড মিটিংয়ে বসে আছে অয়ন। আবির বোর্ড মিটিং দেখেছে, আজ ভোট হবে, তাতে নির্ধারিত হবে শিকদার কোম্পানির ও কে হবে। অয়নের মুখ শক্ত হয়ে আছে। রাগে গাড়িরি করছে। সকালবেলায় রিয়াদ ফোন করে জানিয়ে দিয়েছে আবিরের পরিকল্পনা। প্রাপ্তিকে কিছু না বলেই চলে আসতে হয়েছে তাকে। আবরার না থাকায় বাধ্য হয়ে মহিমা শিকদার অর্থাৎ আবরারের দাদিজান অয়নকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। অনেক কথা কাটাকাটির পর বাধ্য হয়েই এই সিদ্ধান্তে রাজি হয় অয়ন। এখন শুধু ফলাফলের অপেক্ষা। রিয়াদ আগ থেকেই সব ব্যবস্থা করে রেখেছে। আজ আবিরের সকল খেলার পর্দা উন্মোচিত হবে। দরজায় নক করেই রুমে প্রবেশ করে রিয়াদ। ফলাফল তার হাতে, আবিরের মুখে বিজয়ের হাসি, কারণ সব মেম্বারদের টাকার লোভ দেখিয়ে কিনে নিয়েছে সে। রিয়াদ বলতে লাগলো, এখন আমার হাতে সকল ভোটের গণনা রয়েছে, শিকদার কোম্পানির নতুন ও হলেন। এখন আমার হাতে সকল ভোটের গণনা রয়েছে, শিকদার কোম্পানির নতুন ও হলেন আবির শিকদার। আবিরের মুখে বিজয়ের হাসি, কিন্তু অয়নকে বড্ড শান্ত লাগছে, যেন কিছুই হয়নি। হঠাৎ পেছনের প্রজেক্টরটা অন হয়ে যায়। কিছু ভিডিও র্যান্ডমলি চলতে থাকে। তাতে আবির যে বোর্ড অফ ডিরেক্টরদের ঘুষ দিয়েছে সেটার মুহূর্তগুলি রয়েছে। আবিরের মুখে বিস্ময় আর ভয় দেখা যাচ্ছে, মুখটা রক্তশূন্য লাগছে। এরপর আরেকটি অডিও ক্লিপ শুরু হয় যাতে আবিরের কণ্ঠ স্পষ্ট। আমি 1 লাখ টাকা পাঠিয়ে দিয়েছি। আবরার শিকদারের লাশ দেখে আরো 1 লাখ টাকা পেয়ে যাবে। আবিরের যেন কিছুই মাথায় আসছে না। এগুলো এতটা সুন্দর করে কিভাবে জোগাড় করলো অয়ন? এরপর কিছু ভিডিও অন হয় যাতে স্পষ্ট, শিকদার কোম্পানির গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে বেচে দিচ্ছে আবির। এসব ভিডিও দেখে আবির ধপ করে চেয়ারে বসে পড়ে। অয়ন রিয়াদকে ইশারা দিলে পুলিশেরা রুমে ঢুকে। হাতে হ্যান্ডকাফ পরিয়ে আবিরকে নিয়ে যাওয়ার সময় অয়নকে ডেকে বলে, আবির ভাই, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি শিরায় শিরায়। তাই তোমার এই বানানো খেলাটা শেষ অনেক আগেই করতে পারতাম। কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম তুমি কতটা নিচে নামতে পারো। এখন জেলের ঘানি টানো। কথাটা শেষ হবার পর আবিরকে নিয়ে যায় জেলে। অয়ন এবার বোর্ড অফ ডিরেক্টরদের সোজা ভাষায় বলে দেয়, এখন আপনাদের ও জেলে, এবার ডিসাইড করেন আমাকে কি ও হিসেবে মেনে নিবেন নাকি জালিয়াতির জন্য আপনাদেরও জেলে পুরতে হবে। না না, আপনি যা বলবেন তাই হবে। সবাই বড় একটি নিঃশ্বাস ছেড়ে হাসপাতালের দিকে রওনা দেয় অয়ন। আবির নামক ঝামেলাটি এতদিন পর একেবারেই জেরে ফেলতে সক্ষম হয়েছে সে। এখন হয়তো তাদের জীবনে কোনো বাধা আসবে না। কিন্তু আবরার সেদিন কেন বের হয়েছিল এটা জানাটা খুব দরকার। আবার রাইসার জীবনটাও নতুন করে সাজানোটা জরুরি। হাসপাতালে ডাক্তারের সাথে দেখা করতে যাওয়ার পর জানতে পারে, বাচ্চাটার অবস্থা এখন স্টেবল। ডাক্তারের সাথে কথা বলে উঠে যায় অয়ন। বাচ্চাটি যে এত সুন্দর, দেখে মনে হচ্ছে একটা শিউলি ফুলের গোছা। ধবধবে সাদা বাচ্চাটির ছোট ছোট চোখগুলো যেন এক অদৃশ্য মায়ায় জড়িয়ে নিচ্ছে অয়নকে। আচ্ছা, ওর আর প্রাপ্তির জীবনেও কি এরূপ সুখ আসবে? আসবে না কেন? অবশ্যই আসবে। আল্লাহ যদি তাদের এক সুতোয় বাঁধতে পারে তবে এই সুখটিও অয়নের ভাগ্যে ঠিক লিখবেন। একদিন হুট করে হয়তো জানতে পারবে, প্রাপ্তি আর ওর ভালোবাসা প্রাপ্তির ভেতরে ধীরে ধীরে বাড়ছে। প্রাপ্তির যত্নে কোনো কমতি রাখবে না সে, দিন শেষে মেয়েটাকে সুখের টুকরি সঁপে দিবে সে।
হয়তো দেখতে দেখতে 9 মাস পেরিয়ে ডেলিভারির সময় হবে। তাদেরও একটি ছোট্ট মেয়ে হবে, যাকে কোলে নিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে সে। রাইসার ছোট্ট শিশুটিকে দেখে কল্পনার সুখের রাজ্যে হারিয়ে গেল অয়ন। চোখ থেকে খুশির নোনা জল গাল বেয়ে পড়ছে। চোখ দুটি মুছে রাইসার রুমে গেল সে। রাইসা প্রচুর ফুটবল হয়ে পড়েছে। এই সময়টায় ভালোবাসার মানুষটি সাথে থাকলে হয়তো আজ মেয়েটাকে এত কিছু সহ্য করতে হতো না। ভালোবাসা নামক জিনিসটি কারো কারো কাছে অমৃত তো কারো কারো কাছে বিষ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, তুই? এই তো ভালোই আছি। বাবুর নাম কি রাখলে? আব্রাহাম। কেমন হয়েছে নামটা? ভালো। ওর বাবা কি জানে আদৌ ওর ব্যাপারে? বলেছিলাম, তাতে তার বাক্য ছিল এটা একটা ভুল। সে আমার সাথে দেখাও করতে চেয়েছিল। হয়তো সেদিনই এবর্ষণ করিয়ে ফেলতো। পরে আর আসলো না সে। আমি অপেক্ষা করেছিলাম কিন্তু লাভ হয়নি। এখন তো শুনেছি বিয়ে করে সুখে আছে। আমাকে ওই পাষণ্ডের নামটা কি বলবে? কি করবি জেনে? কিছুই করার নেই তোর। প্লিজ রাইসা আপু, আমাকে নিজের ভাই ভাবো তো নাকি? প্লিজ একটিবার বলো। চ্যাম্পেরও অধিকার আছে তার বাবার নাম জানা। আর সত্যি বলতে, ওই লোকের জানা উচিত সে যেটাকে ভুল বলে এড়িয়ে গেছে আজ সে একজন রক্ত মাংসের মানুষ। তার এক রাতের ভুল তোমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। প্লিজ নামটা বলো আমাকে। প্লিজ আপু, আজ চুপ করে থেকো না। প্লিজ নামটা বলো। আব্রাহামের ভবিষ্যতের ব্যাপার রাইসা আপু। প্লিজ। কি করবি জেনে? তোর ভাই কোনোদিন ওকে পিতৃ পরিচয় দিবে না অয়ন। সে আমাকে সোজাসাপটা জানিয়ে দিয়েছিল আমাদের মধ্যে যা হয়েছে সেটা একটা ভুল ছিল। ইমোশনাল হয়ে না ভেবে সে ভুল করে ফেলেছে। এবার তুই বল, আমার কি করার আছে? তুমি শিওর ভাই আব্রাহামের বাবা? জানতাম তুইও বিশ্বাস করবি না। আমাকে কি ভাবিস তোরা? এতজনের সাথে বিছানায় গিয়েছি যে আমার সন্তানের বাবাকে সেটাই জানবো না? না না, তুমি আমায় ভুল বুঝো না। কিন্তু ভাই দায়িত্ব এড়ানোর মতো লোক নন। আমি শিওর কোথাও ভুল হয়েছে। আমাকে কি পুরো ঘটনাটা খুলে বলা যায় আপু? তারপর 8.5 মাস আগের ঘটে যাওয়া ঘটনাগুলো রাইসা অয়নকে বলতে লাগলো। 8.5 মাস আগে, সন্ধ্যা 7টা, স্থান লেকভিউ রেস্টুরেন্ট এন্ড বার, উত্তরা। হঠাৎ ফোন আসায় সেখানে উপস্থিত হয় রাইসা। আবরারের ফোনে যতই ব্যস্ততা থাকুক না কেন রাইসা নিজেকে আটকাতে পারে না নিজেকে। মানুষটাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে সে। কিন্তু আফসোস এই মানুষটা কোনোদিন তার ভালোবাসা বোঝাতে দূর চেষ্টাও করেনি। বরং যখনই রাইসা তাকে মনের কথা বোঝাতে চেয়েছে হয় সেটাকে উড়িয়ে দিয়েছে, নয় এটাকে বয়সের দোষ বলে রাইসাকে বোঝাবার চেষ্টা করেছে। তাই রাইসাও হাল ছেড়ে দিয়েছে। কি দরকার, ভালোই তো আছে বন্ধু হিসেবে। কিন্তু আজ তার এনগেজমেন্টের কথাবার্তার ভেতরে যখন আবরার তাকে ফোন দিয়ে জানায় সে তাকে চায়, রাইসা নিজেকে আটকে রাখতে পারেনি। এখানে এসে দেখে একের পর এক ভটকার গ্লাস শেষ করে যাচ্ছে আবরার। আবরারকে আটকানোর জন্য যখন তাকে বাধা দেয়, তখন আবরার বলে ওঠে, রাইসু, তুই এসেছিস। আমি তো ভেবেছিলাম তুই আসবি না। আচ্ছা আমার সাথেই এমন কেন হয় বলতে পারবি? আচ্ছা আমি তো মেয়েটাকে মন থেকে ভালোবেসেছিলাম, যখন যা চেয়েছি দিয়েছি তাও কেন আমার সাথেই এমন হলো? জানিস ওইটা একটা ফেক আইডি ছিল। আমি মানতেই পারছি না, বলে রাইসাকে জড়িয়ে ধরে পাগলের প্রলাপ করতে লাগলো। আজ রাইসার থেকে অসহায় হয়তো কেউ নেই। নিজের ভালোবাসার মানুষটি তার কাছে নিজের ব্যর্থ প্রেমের কথা বলছে, অথচ এই মানুষটা একবার যদি বুঝতো রাইসা তাকে কতটা ভালোবাসে। রাইসা খুব কষ্টে তাকে সামলায়। এখন আবরারকে কোথাও নেওয়া সম্ভব নয় বিধায় একটা হোটেলে খুব কষ্ট করে নিয়ে আসে। বিছানায় আবরারকে শুয়ে উঠে যেতে নিলেই রাইসার হাত ধরে টেনে নিজের কাছে আনে সে। রাইসা কিছু বলার আগেই তার কানের মুখ লাগিয়ে বলে, আজ তোকে বড্ড মায়াবী লাগছে, যেন এক ফালি চাঁদের টুকরো আমার হাতে কেউ এনে দিয়েছে। খুব আপন করে নিতে ইচ্ছে করছে তোকে। আবরার তুই নেশায় যাতা বলছিস? ছাড় আমাকে, আমি উঠব। নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। আজ রাতটা বড্ড বেহায়া হতে মন চাচ্ছে। আমি সত্যি অন্ধ, আমার সামনে পিকাসোর পেইন্টিং থাকতে আমি ছেঁড়া কাগজের আঁকিবুকির পেছনে ছুটেছি। তোর মাঝে এত মায়া আমার অন্ধ চোখে পড়লই না। আজ যে মায়ায় ডুবে যেতে মন চাইছে, দিবি আমাকে সে সুযোগ?
আবরার, কাল সকালে সব ভুলে যাবি তুই। আমি চাই না আমাদের সম্পর্ক এই নেশার বশে একটি ভুলে পরিণত হোক। হবে না, আমি তোর গায়ে কোনো আঁচ আসতে দিব না। তোকে মনের কোঠরে সুন্দর করে সাজিয়ে রাখবো। আজ আমার তোকে খুব করে চাই রাইসু। অন্যদের মতো আমায় একা করে দিস না প্লিজ। আমি থাকতে পারবো না। আমার এসব ভালো লাগছে না রাইসু। অয়ন বাদে কাছের মানুষ কেউ নেই। তুই আমাকে একা করে দিস না প্লিজ। আমি হয়তো মরেই যাব। কখনোই না, এসব কথা মুখেও আনবি না। তুই সবসময় আমাকে পাশে পাবি। যত ঝড় আসুক না কেন আমি কখনো তোকে ছেড়ে যাব না, কথা দিলাম। কথাটা শেষ হতেই রাইসাকে নিজের বাহুডোরে নিয়ে নেয় আবরার। কিছু আর্তনাদ, কিছু বেদনা ধীরে ধীরে কতটা সুখময় হয়ে যায় সেটা সেদিন রাইসা অনুভব করতে পারছিল। ভেবেছিল এটা সুখের মিলন হবে, কিন্তু এই সুখটা যে ক্ষণিকের অতিথি ছিল সেটা কল্পনাতেও আনেনি রাইসা। এই কালরাত যে কেবল নেশার ঘোরে করা সামান্য ভুল হবে যা তার জীবনকে 360 ডিগ্রিতে ঘুরিয়ে দিবে, সেটার আজও তার ভালোবাসায় অন্ধ হৃদয়টি পায়নি। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখতে পায় আবরার শক্ত মুখে জানালার ধারে দাঁড়িয়ে আছে। চাদরটা পেঁচিয়ে দাঁড়াতেই যা শুনল তাতে মাটির নিচের জমি খসে পড়ে রাইসার। আবরার এমন কিছু বলবে তা কল্পনাতেও আনেনি। আবরার তখন বলে, চাদরটা পেঁচিয়ে দাঁড়াতেই যা শুনল তাতে মাটির নিচের জমি খসে পড়ে রাইসার। আবরার এমন কিছু বলবে তা কল্পনাতেও আনেনি। আবরার তখন রাইসার দিকে ফিরে বলে উঠে, আবেগ আর নেশার তাড়নায় ভুল করে ফেলেছি, পারলে ক্ষমা করে দিস। কাল রাতে নেশার ঘোরে মস্তবর ভুল হয়ে গেছে। আমি তো নেশায় ছিলাম, কিন্তু তোর বোঝা উচিত ছিল। যাই হোক, ইটস জাস্ট এ মিস্টেক। সকাল হয়ে গেছে, কাল রাতে এই হোটেলের রুমে কি হয়েছে এটা এখানে দফন হয়ে থাকবে। তাই তোর সম্মানের কোনো হানি হবে না, কথা দিচ্ছি। চল কিছু খেয়ে তোকে বাড়ি পৌঁছে দিই। যা, ফ্রেশ হয়ে নে। আমি লবিতে আছি। বলেই রুম থেকে বেরিয়ে গেল আবরার। মুহূর্তে সব স্বপ্নগুলো যেন দুমড়ে মুচড়ে ছারখার হয়ে গেল। কাল রাতের সবকিছু একটা স্বপ্ন ছিল, যেন একটা মিষ্টি স্বপ্ন যা ভোরের তীব্র আলোতে ঝলসে গেছে। মুখের চাপা কষ্ট, আর্তনাদ নোনতা জলের রূপে চোখের ধার দিয়ে বেয়ে পড়ছে। এখন যদি মরে যেতে পারতো সত্যি হয়তো ভালো হতো, এই নিষ্ঠুর বাস্তবতাকে মেনে নিতে হতো না। কি দিয়েছে এই সো কল্ড ভালোবাসা তাকে? কষ্টের একটা পাহাড় যা সারাটা জীবন বয়ে বেড়াতে হবে। হবেই তো, দোষ যে তার। মেয়েদেরই দোষ, ভালোবাসলে দোষ, বিশ্বাস করলে দোষ। আজ একটা মেয়ে নেশায় ভূত হয়ে এমনটা করে সকাল বেলা বলতো যাই হোক, ইটস জাস্ট এ মিস্টেক, তবে এই সমাজ তাকে নষ্ট বলতো। আবার এখন তাকেও সমাজ নষ্টাই বলবে। অথচ তার বিশ্বাস, ভালোবাসায় কি কোনো খুঁত ছিল? হয়তো ছিল, হয়তো সে অপাত্রে দান করেছে তার ভালোবাসা। তাতে বাস্তবতা পাল্টাবে না, এটা ইটস জাস্ট এ মিস্টেকই থাকবে। রাইসা চোখ মুছে উঠে দাঁড়ায়, গোসল করে লবিতে যায়। আবরার খাওয়ার কথা বললেও সে কোনো কথা ছাড়াই সেখান থেকে বেরিয়ে যায়। এভাবেই সময় কাটতে থাকে। আবরার ফোন করলেও রাইসা তার সাথে কোনো যোগাযোগ রাখে না। এর মাঝে 1.5 মাস কেটে যায়। রাইসার বিয়ের ডেট ফিক্স হয়ে যাওয়ার পর হুট করেই শরীর খারাপ হতে লাগে তার। বিভিন্ন পরীক্ষা করার পর জানতে পারে সে একা নয়, একটা ছোট্ট অংশ তার মাঝে বড় হচ্ছে। ওই সময় হিতাহিত জ্ঞানটুকু হারিয়ে ফেলে রাইসা। উত্তেজিত হয়ে ফোন দিয়ে বসে আবরারকে। বাহ, এতদিন পর কি মনে করে ফোন দিলি? শুনলাম বিয়ে করছিস, বিয়ের দাওয়ার দিবি নাকি? আবরার, আই এম প্রেগন্যান্ট। 4 উইক চলে, আমি কি করব বুঝছি না। তুই পিলস খাসনি? লাইক সিরিয়াসলি? কিছুদিনের মধ্যে আমাকে দাদিজান শিকদার কোম্পানির উত্তরাধিকার ঘোষণা করবেন। এখন এই স্ক্যান্ডালের কথা জানতে পারলে বুঝতেছিস কি হবে। আবরার, এটা তোরও, আমার একার নয়। এটা একটা ভুল ছিল রাইসা। এক রাতের আবেগ ছিল। এখন তুই নিজে ভেবে দেখ, তুই কি রেডি এই বেবির জন্য নাকি আমি রেডি? আমাদের মধ্যে ভালোবাসাটুকুও নেই। দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে একটা সমঝোতার সম্পর্ক বয়ে নেওয়া কতটা কঠিন, ইউ হ্যাভ নো আইডিয়া। বেশ, তোর আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। রাইসু, আমার কথা শোন। এখন ইমোশনাল হওয়ার সময় না। বুঝার ট্রাই কর প্লিজ। যা বুঝার বুঝা হয়ে গেছে। তুই ভালো থাকিস। আচ্ছা, বেশ, আমরা দেখা করি। তারপর ডিসিশন নেই। প্লিজ,
মাথা খারাপ করে কোনো কাজ করিস না। বেশ, যেটা ভালো মনে করবি। আমি 300 ফিটের দিকে আসছি, তুই ওখানে ওয়েট করিস। এটাই আবরার আর রাইসার শেষ কথোপকথন ছিল। এরপর রাইসা পুরো 6 ঘন্টা ওই জায়গায় অপেক্ষা করেছিল। দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা নামলো, রাইসার মাঝে বেঁচে থাকা আশাগুলো অস্ত সূর্যের ন্যায় ডুবে গেল। তারপরের ঘটনা তো কারোর অজানা নয়। রাইসার মুখে সব কাহিনী শুনে স্তব্ধ হয়ে রইল অয়ন। দায়িত্ব পালন করার ভয়ে আজ নিজের সন্তানকেই অস্বীকার করেছে আবরার। আব্রাহাম তার নিজের ছেলে, অথচ সে জানেই না। এখন এই ভাঙা পরিবারটাকে জোড়া লাগাতে হবে। এটা যে নিতান্ত জরুরি। তাই এক মুহূর্ত না ভেবে রাইসাকে ঠান্ডা মাথায় আবরারের অ্যাক্সিডেন্ট এবং বিয়ে সম্পর্কিত সত্যিটা বলে দিল অয়ন। সব শুনে রাইসা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর দাদিজান তোকে কোনোদিন মেনে নেয়নি, আমাকে মানবে কিভাবে ভাবলি? আর আবরার সুস্থ হবার পর আব্রাহামকে পিতৃ পরিচয় দিবে, এটার গ্যারান্টি? থাক না, ভালো আছি তো আমরা দুই মা ছেলে। আর সত্যি বলতে আমি এই উত্তরাধিকারীর বাজে খেলায় আমার ছেলেকে জড়াতে চাই না। তুই আমার থেকে মহিমা শিকদারকে ভালো করে চিনিস। আমি আবরারের দয়া চাই না। ভাই সামনের মাসে ফিরবে, ওর তোমাকে দরকার কেন বুঝছো না? যেদিন ও সেটার প্রমাণ দিতে পারবে সেদিন আমি বিশ্বাস করব। আর এ নিয়ে কথা বলতে চাচ্ছি না। অয়ন আর কোনো কথা না বাড়িয়ে বাড়ি চলে যায়। এই ছোট্ট বাচ্চাটাকে তার পুরো পরিবার কিভাবে দেওয়া যেও, এই চিন্তায় ব্যস্ত হয়ে পড়ল সে। 2 মাস পর সকাল সকাল ঘুম থেকে উঠেই বমি করছে প্রাপ্তি। শরীরটা 2-3 ভালো যাচ্ছে না, ডাক্তার দেখাতে পারলে ভালো হতো। কিছু খেতে ইচ্ছে করে না, মাসিক মিস হচ্ছে। কাউকে যে বলবে সেই সুযোগটুকু নেই। অয়ন কোম্পানি নিয়ে ব্যস্ত, উপর থেকে আবরার সুস্থতার পথে দেশে ফিরে আসবে এই সপ্তাহে। এদিকে রাইসা আর আব্রাহামকেও সামলাতে হচ্ছে। প্রাপ্তির দিকে তার নজর কই। এই নিয়ে খুব রাগ হয়, কিন্তু এই লোকটার প্রতি রাগ করার উপায় নেই। বড্ড বেশি ভালোবাসে যে তাকে। তাই একা একা ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবে প্রাপ্তি। হুট করেই পেছনে থেকে কেউ জড়িয়ে ধরলে হুঁশ ফিরে তার। কি ভাবছো? আমাকে নিয়ে ভাবার সময় আছে আপনার? তোমাকে নিয়েই তো ভাবি, আর কি নিয়ে ভাববো বলো? 10টা না, 5টা না, একটা মাত্র বউ। তাই বুঝি আজকে অফিস যাবেন না? যাব। আচ্ছা, রাতে তোমার জন্য খুব বড় সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বললে তা সারপ্রাইজ হয়। রাতে জানবে। ধুর, বলেন না। উহু, চলো খেতে চলো। আমি রেডি হয়ে নেই। এই বলে অয়ন ফ্রেশ হতে চলে গেল। আর প্রাপ্তির ভেবে ভেবে চুল ছেঁড়া হাল। খাওয়া দাওয়া শেষে অয়ন বেরিয়ে পড়ে। আর প্রাপ্তিও ডাক্তারের কাছে চলে যায়। দুপুর 2টা, রিপোর্ট হাতে বসে রয়েছে প্রাপ্তি। আজ সে একা নয়, তার ভেতরে তার আর অয়নের ভালোবাসা বড় হচ্ছে। এই পরিবারটায় তারা দুজন এতদিন কল্পনা করছিল। আজ তাদের হাতে সুখের ঝুড়ি এসেছে। এই সুখ যেন পৃথিবীর সর্বোত্তম সুখ, সে যে মা হতে চলেছে। আজ তাদের বিয়ে 6 মাস পূরণ হলো। মনে মনে ভাবছিল কি গিফট অয়নকে দেয়া যায়। উপরওয়ালা স্বয়ং পৃথিবীর সবথেকে বড় সুখ তাদের দিয়েছে। প্রাপ্তি রাতে এই খুশির খবরটা অয়নকে দিবে। হয়তো অয়ন সারপ্রাইজ দিতে যেতে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে। এখন শুধু রাতের অপেক্ষা মাত্র। লোকমান কাকা দুপুরের দিকে মহিমা শিকদারের সাথে কথা বলে কিছু কাজের লোককে ডেকে বলে দেয়, প্রাপ্তি মার কোনো অযত্ন যাতে না হয় তোমরা দেখবা। কেন? উনি তো অয়ন স্যারের বউ। তো এখন মালিক কে? অয়ন বাবা। তোমার কি মনে হয় প্রাপ্তি মা যদি এই 3 মাসের মধ্যে মা না হয় তাহলে সে মালিক থাকবে? আবরার বাবা ফিরে আসতেছে, তাই প্রাপ্তি মার কোনো অযত্ন করা যাবে না। ই ও হওয়া কি এত সহজ? অয়ন বাবা এত কিছু কেন করতেছে? যাতে বড় ম্যাডাম খুশি হয়। প্রাপ্তি মারে সে কি ভালোবাসতো? সে তো প্রতিশোধ নিতে বিয়ে করছিল। কিন্তু এখন বাসে কেন? কারণ প্রাপ্তি মা যত তাড়াতাড়ি এই পরিবারে উত্তরাধিকার দিবে তত পাকাপোক্তভাবে অয়ন বাবারে বড় ম্যাডাম মাইনে নিবে। এটাই তাদের ডিল। তাই যা বলি শোনো। তাদের কথোপকথন পুরোপুরি প্রাপ্তি শুনে ফেলে। নিচে এসে অয়নের পছন্দের রান্না করতে এসে তাদের কথাবার্তা শুনে দাঁড়িয়ে পড়ে সে। লোকমান কাকার কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সে। তাহলে কি এই কয় মাসের সুখ নিছক ছলনা ছিল?
ও শুধু উত্তরাধিকার পাওয়ার মাধ্যম কেবল অয়নের কাছে। না, এটা সম্ভব নয়। অয়ন তাকে ভালোবাসে। এত বড় ছলনা সে কখনোই করবে না তার সাথে। কিন্তু লোকমান কাকাও তো মিথ্যে বলবেন না। নিজের রুমে গিয়ে ওয়াশরুমে চলে যায় প্রাপ্তি, ঝর্ণা ছেড়ে ধপ করে বসে পড়ল সে। কত স্বপ্ন দেখেছিল সে, সব যেন কাচের টুকরোর মতো ভেঙে গেছে আজ। একজনকে আপন ভেবে আঁকড়িয়ে ধরেছিল সে। সেও তার সাথে এত বড় ছলনা করল। আজ প্রাপ্তির কাছে স্পষ্ট সে কেবলমাত্র একটি দাবার গুটি অয়নের জীবনে। কিন্তু তার অনাগত বাচ্চাটিকে এই দাবা খেলার গুটি হতে দিবে না সে। এই শিকদার ভিলায় এক মুহূর্ত থাকবে না সে। অয়নের ছায়াও পড়তে দিবে না সে বাচ্চাটির গায়ে। সন্ধ্যা 7টা। রাজপথে হেঁটে চলেছে প্রাপ্তি। শরীর যেন চলতে চাচ্ছে না, গন্তব্য অজানা তবু হেঁটে চলেছে প্রাপ্তি। শুধু একটা নোট লিখে চলে এসেছে সে। আমাকে ক্ষমা করবেন অয়ন, আপনার শিকদার পরিবারের উত্তরাধিকার খেলার দাবার গুটি আমি আর হতে পারবো না। আল্লাহ যাতে আপনার সামনে আমাকে আর কোনোদিন না আনে। ভালো থাকবেন। চোখ বন্ধ হয়ে আসছে, দুঃখ আর কষ্টের বোঝা টানতে টানতে ক্লান্ত প্রাপ্তি। ঘোলাটে লাগছে সবকিছু। সামনে একটি গাড়ি, অথচ নড়তে ইচ্ছে করছে না প্রাপ্তির। সেখানেই দাঁড়িয়ে রইল সে। গাড়িটি তার বেগে ছুটে আসছে প্রাপ্তির দিকে। লোকমান কাকার ফোন পেয়েই বাড়ি এসে প্রাপ্তিকে না পেয়ে পাগলের মতো খুঁজতে লাগলো অয়ন। রুমে খুঁজতে খুঁজতে প্রাপ্তির লেখাটা হাতে পড়ল তার। ধপ করে নিচে বসে পড়ল সে। এই একটা ভয় কুরে কুরে খাচ্ছিল তাকে, তাহলে কি প্রাপ্তিকে হারিয়ে ফেলল সে? পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলো। সে যে পারবে না প্রাপ্তিকে ছাড়া থাকতে। এর মধ্যে রিয়াদের ফোন আছে অয়নের কাছে। ফোন ধরতেই, স্যার, একটা লাশ পাওয়া গেছে। আমার মনে হয় এটা ম্যাডামের লাশ। সমাপ্ত। মুশফিকা রহমান মৈথি।